হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। রাতে খেতে বসে তার বাবা মার সাথে খাবার খাচ্ছিল নীল। হঠাৎ আওয়াজ হলো পকেট থেকে। নীলের ফোন বেজে ওঠে। একবার বাবা মায়ের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, তুই কি শিওর এই খবরের ব্যাপারে? ওকে, ফোন রাখ। কে ফোন দিয়েছিল? সাকিব। এত রাতে কোনো সমস্যা? না বাবা। তাহলে যে কিসের খবরের কথা বলছিলি? আরে ওর নাকি বাবা মা দাদার বাড়িতে গেছে। ও, ওর নাকি ভয় করছে একা শুতে, তাই আমাকে ডাকছে। এত রাতে যেতে পারবি? সমস্যা হবে না। কথা বলতে বলতে সবাই খাওয়া শেষ করলো। ল্যাপটপ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নীল বেরিয়ে গেল। তার যেই প্রফেশন তা কেউ কোনোদিন জানতে পারেনি, এমনকি তার বাবা মাও না। সাইকেল চালিয়ে এসে পড়ল ফার্ম হাউসের সামনে, তাই একটু সময় লেগেছে। আসলে ওদের এলাকা সহ পুরো শহরে নীল খুব ভদ্র বলে পরিচিত। খুবই সাদামাটা জীবনযাপন করে। বাবা বাইক কিনে দিতে চাইলেও না করে দেয়। কিন্তু কেউ জানে না যে নীল সারা বিশ্বের নামকরা হ্যাকার, যাকে সাইবার জগতে সবাই এক নামে চেনে, হ্যাকার কিং, যার নামে পুরো সাইবার ওয়ার্ল্ড কাঁপে। নীলদের ফার্ম হাউসের ভিতরে প্রবেশ করল নীল। নিচতলার আন্ডারগ্রাউন্ড একটি রুম, ওইখানেই তাদের সব কার্যক্রম সম্পাদিত হয়। ফিঙ্গারপ্রিন্ট লক আর ফেস রিকগনাইজেশন দেওয়া। লক আনলক করে ভিতরে প্রবেশ করল নীল। একটি ফুল ব্লু কালারের রং করা একটি ঘর, সাউন্ডপ্রুফ আর সম্পূর্ণ রুমটি হাইটেক সিস্টেমে ডিজাইন করা। রুমটি অনেক বড়। রুমের চার কোণায় চারটি কম্পিউটার ডেস্ক। চারজন ছেলে বসে আছে, সবার হাত কম্পিউটারের কিবোর্ডে। কিরে শালারা, ওয়েলকামও করবি না? কখন এলি? ওর কথা আর বলিস না, ও তো বিতু বিড়াল। কিরে, বাবা মা আসতে দিল তো? ওকে আর পচাস না, বেচারা কেঁদে দিবে। আরে থামবি? তোরা কথা বলবি নাকি আমাকেও একটু কথা বলতে দিবি? তুই কথাও বলতে পারিস? জানতাম না তো। তুই তো কম্পিউটারের পোকা। হ্যাঁ, এই পোকা মানে ভাইরাস কত কি করতে পারে জানিস না? ওরে আবার খেপাইছিস, একটু পরে আবার কান্দিস না। এই তোরা কেন ডেকেছিস? শুনেছি যে নতুন একটা হ্যাকার গোষ্ঠীর উপদ্রব বেড়েছে। আবার কোন হ্যাকার গোষ্ঠী আসছে, নাম জানতে পেরেছিস? আসলে আমরা একেবারে শিওর না ওরা কারা আর কোথা থেকে উদয় হয়েছে। কেন? আসলে সাম্প্রতিক সকল হ্যাকিং ও নিউজের রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি যে এরকমভাবে আরও শহরের 3 জায়গায় টাকা চুরি হয়েছে। যাদের টাকা তারা কেউ স্বীকার করছে না যে টাকা চুরি হয়েছে। তোকে ফোন দেবার আগে একজন পুলিশের ডিসির অ্যাকাউন্ট হতে 20 কোটি টাকা চুরি হয়। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের গাফলা আছে। আর যে টাকাগুলো চুরি করেছে সেগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের টাকা নয়। কেন না? তোদের ভাষ্য মতে যে কয় জায়গাতে চুরি হয়েছে তারা কেউ অভিযোগ লেখায়নি। তোরা চেক করেছিস যে কোন আইপি হতে টাকাগুলো চুরি করা হয়েছে? না, তোর জন্য বসেছিলাম। দেখি সর। এটা বলে নীল তার ডেস্কে বসে পড়ে, কিবোর্ডে হাত চালাতে থাকে। তোরা এক কাজ কর, এক এক করে সবগুলো অ্যাকাউন্টে মানি ট্রানজ্যাকশন চেক কর, দেখ কোনো কিছু পাস কিনা। ওকে কিং। সবাই অ্যাকাউন্টগুলো চেক করতে লাগলো। তোরা একটা জিনিস খেয়াল করেছিস যে যে অ্যাকাউন্টে চুরি হয়েছে সব জায়গাতেই একটা এনক্রিপ্টেড ফাইল আছে? ফাইলগুলো ডিক্রিপ্ট করতে সময় লাগবে। এই হ্যাকার অনেক চালাক আর অ্যাডভান্স। এই চাইলে তো নিজের সব প্রমাণই মুছে দিতে চাইতো। ডিক্রিপ্ট কর, দেখ নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। আর পুলিশের রিপোর্ট মতে 4 জায়গায় যার যার টাকা চুরি হয়েছে তারা কেউই কোনো অভিযোগ লেখায়নি। এর মানে এদের টাকা হোয়াইট মানি না, ব্ল্যাক মানি। যদি অভিযোগ লেখাতো তাহলে পুলিশ ইনভেস্টিগেশনে তারাই ফেসে যেত। ফাইলগুলো ডিক্রিপ্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ডেটা নেই, সব ডিলিট করে দেওয়া হয়েছে। ভালো করে চেক কর। কিছুই না। কিভাবে? ফাইলও নিশ্চয়ই থাকবে যদি না কেউ ডিলিট করে দিয়ে থাকে। দোস্ত, সমস্যা তৈরি হয়েছে। আমি আর একটা ফাইল চেক করতেছিলাম, তখনই কিছু ডিক্রিপ্ট ডেটা পাই, কিন্তু কেউ একজন ফাইলগুলো ডিলিট করে দিয়েছে। ঠিক বলছিস তো। যদি ওরা অনলাইন হয়ে থাকে তাহলে ওদের আইপি খুঁজে বের কর। অন মাই ডিউটি।
সাকিব কিবোর্ডে হাত চালাতে লাগলো কিছুক্ষণ পর। দোস্ত, ওদের আইপিটা পেয়েছি, কিন্তু প্রোটেক্টেড। একটু পর লোকেশন চেঞ্জ করছে। এরা খুবই দক্ষ হ্যাকার, এদের হালকাভাবে নিস না। গাইস, অনেক বড় প্রবলেম হচ্ছে। ওরা আমাদের সিস্টেম ওভাররাইড করার চেষ্টা করতেছে। ও ম্যান শিট, ওরা যদি আমাদের সিস্টেম হ্যাক করে ফেলে তাহলে তো আমাদের ঠিকানা পেয়ে যাবে। এখন তাহলে উপায়? ওরা আমাদের সিস্টেম হ্যাক করার আগে আমাদের ওদের সিস্টেম হ্যাক করতে হবে। ওদের অনেকগুলো আইপি ট্রেস হচ্ছে, মনে হচ্ছে ওরা একা না। তাহলে তো একটু কষ্ট করতে হবে, কেননা নিলয় আর আমি তো এখনো লার্নার। আমরা ওদের সাথে পেরে উঠবো না। সাকিব আর তুই সামলা। ব্যাপার না সাকিব, আইপিগুলো আমাকে ফরওয়ার্ড কর, সময় খুব কম। হয়ে গেছে। নীল তার ব্যাগ থেকে ব্র্যান্ড ড্রাইভটা বের করে পিসিতে লাগালো আর কিবোর্ডে হাত চালাতে লাগলো। ওদের সিস্টেম অনেক আপগ্রেডেড, অনেক ফায়ারওয়াল প্রোটেক্টেড। একের পর এক ফায়ারওয়াল টপকে চলেছে। অন্যদিকে হ্যাকার গোষ্ঠী। কিরে, কি হয়েছে? সিস্টেমে ওয়ার্নিং দেখাচ্ছে কেন? বস, আমরা যে টাকাগুলো চুরি করেছিলাম ওই অ্যাকাউন্টগুলোতে কিছু ডিটেলস ফেলে এসেছিলাম। কেউ ওইগুলোকে ডিক্রিপ্ট করতেছিল। আমরা ওদের সিস্টেম হ্যাক করতে গিয়েছিলাম, কিন্তু এখন আমাদের সিস্টেম হ্যাক করেছে। দেখি কে। ও মাই গড, হ্যাকার কিং! গাধার বাচ্চারা, তোরা আর কারোর সিস্টেম পেলি না, সোজা হ্যাকার কিং এর সিস্টেম হ্যাক করতে গেলি। কেন, কি হয়েছে? কে এই হ্যাকার কিং যে ঘেমে একাকার হয়ে গেছিস? তোদের জম, সারা সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড যার নামে কাঁপে, সেই হ্যাকার কিং। এখন কি হবে? আমাদের পুলিশে দেবে না তো? কি আর হবে, বাস খাবো সবাই মিলে। সমাজসেবার ভূত মাথা থেকে ঝেড়ে দিবে। কেন যে তোরা ওনার সিস্টেম হ্যাক করতে গেলি? উনি তো অনেক বড় মাপের হ্যাকার। আমাদের সিস্টেম হ্যাক করা তো ওনার কাছে কোনো ব্যাপারই না। ওনার সাথে কথা বলে দেখলে কি হয়? কথাটা মন্দ বলিসনি। এইদিকে নীল তার কাজ চালিয়ে যাচ্ছে, আর মাত্র একটা ফায়ারওয়াল বাকি। ওদের সিস্টেম এখন নীলের কন্ট্রোলে। ওইদিকে হ্যাকাররা যেই তাদের সিস্টেম অফলাইন করবে তখনই তাদের মনিটরের স্ক্রিনে সামনে একটি লেখা ভেসে ওঠে। তোমরা কারা যারা হ্যাকার কিংয়ের সিস্টেম হ্যাক করার সাহস রাখো? হ্যাকার দল এখন পড়ে গেছে মহাবিপাকে। কি করবে? সার্ভার অফলাইন করবে না হ্যাকার কিং এর সাথে কথা বলবে? এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আবার স্ক্রিনে মেসেজ শো করছে। তোমরা কি চাও যে তোমাদের জেলের ঘানিটা নাই? এখন যাই হোক না কেন, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর হ্যাকার কিং বেশি পরিচিত মানুষকে সাহায্য করার জন্য, তাই ওনার সাথে কথা বলে বুঝিয়ে বললে মন্দ হয় না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কিন্তু উনি কি কথা বলবেন? দেখা যাক। বস টাইপিং শুরু করলো। আমি কি সবচেয়ে দক্ষ হ্যাকার কিং এর সাথে কথা বলছি? হ্যাঁ, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো যে আমি কিন্তু আবার ভয়ঙ্কর। আমি সেটা খুব ভালোভাবেই জানি, কিন্তু আপনি আমাদের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। ও হ্যাঁ, শোনো, তোমরা মানুষের টাকা চুরি করছো। আপনার হয়তো জানা দরকার যে আমরা চুরি করা টাকার 1%ও নিজেরা খরচ করিনি। সব অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। দেশপ্রেমিক? সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। চালিয়ে যাও, আর ফুলেও আমার পরিচয় জানতে এসো না। মনিটর স্ক্রিন আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যাকার দলে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো। এইদিকে তোরা শুধু শুধু প্যানিক হচ্ছিলি। এরা খুবই সাধারণ হ্যাকার, আমরা যা করে থাকি এরাও তাই করে, কিন্তু আমরা সতর্কতার সহিত আর এরা অসতর্কভাবে। কিন্তু ওদের সার্ভার এখনো আমাদের কন্ট্রোলে। কন্ট্রোল ছেড়ে দে। কিন্তু ওদের সার্ভার লোকেশনটা নোট করে রাখ, পরে কাজে আসবে। ওদের সার্ভার অ্যাড্রেস কোন দেশের? বাংলাদেশ। বুঝি না, এরা কি নোবেলের তামাশা খাইছে নাকি নামছে হ্যাকিং করতে, আর এই হ্যাকিংয়ের এইসও জানে না। কেন? ওদের ফায়ারওয়াল আর সিস্টেম দেখছিস একেবারেই দুর্বল, আর এরা নামছে সমাজসেবা করতে। একটা কাজ করলে হয় না, আমরা যদি ওদের সিস্টেমের আপগ্রেড করে দিই? কতটা মন্দ বলিসনি। এক কাজ কর, গত মাসে আমাদের সিস্টেমের লাস্ট ভার্সনের আগেরটা একটা ফাইলে প্যাক কর। হয়ে গেছে। হ্যাকার দল হ্যাকার কিং এর কাছ থেকে এরকম ব্যবহার আশা করেনি, কিন্তু এর বিপরীতটাও আশা করেনি। সারা সাইবার ওয়ার্ল্ড হ্যাকার কিং এর এই গুণটি সম্পর্কে জানে, কিন্তু হ্যাকার কিং যে কতটা ভয়ঙ্কর সেটাও জানে।
হ্যাকার দলের হ্যাকাররা সবকিছু গোছগাছ করছিল সার্ভার অফলাইন করবে বলে। তখনই একটা অ্যালার্ট দেখায় যে একটি মেসেজ এসেছে। হ্যাকার দলের লিডার গিয়ে মেসেজটি ওপেন করে ভেতরে লেখা আ স্মল গিফট ফ্রম হ্যাকার কিং। নিচে একটি লিঙ্ক দেয়া আর তার নিচে লেখা চালিয়ে যাও, আর কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে স্মরণ করো। লিঙ্কটি ওপেন করা হয়, ভেতরে একটি ফাইল শো করে, নাম ব্ল্যাক প্যান্থার 2.0। ফাইলটি ওপেন করে দেখতে পায় তাদের সিস্টেমের থেকে 1000 গুণ উন্নত একটি সিস্টেম। হ্যাকার কাল তো খুশিতে লাফাতে থাকে। সে ভাবতে পারেনি হ্যাকার কিং এর কাছ থেকে এরকম কোনো গিফট পাবে। হ্যাঁ, এতক্ষণ যে হ্যাকার দলের কথা বলছিলাম না, ওরা সবাই মেয়ে, কিন্তু পরিচয় এখন বলবো না, সময় হলেই জানতে পারবেন। ও মাই গড, এত উন্নত সিস্টেম দিয়ে তো আমরা প্রায় কোস্ট হয়ে যাব। এখন তো বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে সিস্টেমটা অনেক উন্নত, কিন্তু ভুলে যাস না যে এর ক্রিয়েটে কিন্তু হ্যাকার কিং নিজেই। সব পুরো দুনিয়ার কাছ থেকে লুকাতে পারলেও হ্যাকার কিং এর কাছ থেকে লুকাতে পারবো না। তো কি হয়েছে, উনি তো আর আমাদের শত্রু না। আমার মনে হয় যে আমরাই প্রথম যারা ওনার কাছ থেকে এত বড় সাহায্য পেলাম। লাভ ইউ হ্যাকার কিং। কিরে, হ্যাকার কিং এর প্রেমে পড়ে গেলি নাকি? তখনই মনিটরে আবার কিছু লেখা ভেসে ওঠে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি শুধু একটু সাহায্য করলাম আর কি। হ্যাকার কালদের বস টাইপিং করতে লাগলো। আপনি এটাকে শুধু একটু সাহায্য বলছেন? আপনি নিজেও জানেন না যে আপনি আমাদের কত বড় সাহায্য করলেন। হ্যাকার গার্লসরা আপনার কাছে ঋণী হয়ে থাকবে। ধন্যবাদ, আমাকে না দিয়ে কাজের কাজ কিছু করেন, তাতেই খুশি হব। অবশ্যই। আমি আপনাদের কাজকর্মের উপর নজর রাখবো। নিরাশ হবেন না আশা করি। তারপর নীল সাকিবকে বলে, সাকিব, আমাদের সিস্টেমের ফায়ারওয়াল ওরা কতটুকু ব্রেক করতে পারছে? 1%। 1%? কিভাবে সম্ভব? ফায়ারওয়াল আরও আপডেট করতে হবে। উই আর অন ইট। আচ্ছা, তোরা এক কাজ কর, আমি একটু ঘুমাই, প্রচুর ঘুম আসতেছে। ওকে যা। নীল ঘুমোতে চলে গেল আর বাকিরা লেগে পড়েছে ফায়ারওয়াল আপগ্রেডেড করতে। সকালে নীলের ঘুম ভাঙে সকাল 10টায়। পাশে চেয়ে দেখে অর্ক বাদে বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে পাশের বেডগুলোতে শুয়ে আছে। নীল সার্ভার রুমে গিয়ে দেখে অর্ক চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে। অর্কর মনিটরে পাবজি গেম চলছে। অর্ক আবার অনেক ভালো গেমার। নীল কাউকে না জাগিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। নীল এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সায়েন্স বিভাগে ক্লাসরুমে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি মিস, আমি খেয়াল করিনি। আপনি খেয়ালটাই করেননি। সরি বললাম তো। আপনার সরির কাঁথায় আগুন, সরুন তো সামনে থেকে। নীল কিছু না বলে সামনে থেকে সরে যায়। নীল চলে যায়। কি ভাবছেন মেয়েটার ব্যাপারে? মেয়েটার নাম নীলা হোসেন। ওর 1 ক্লাস সিনিয়র, বাট সেই লেভেলের ডেঞ্জারাস। নীল আবার একজন গল্প লেখক। নীলার সাথে নীলের অনলাইনে পরিচয় হয়। নীলা চলে গেলে নীল একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে নীল বাবা মার সাথে টুকটাক কথা বলে রুমে যায়। ল্যাপটপ ওপেন করে তখনই সাকিব কল দেয়। কিরে শালা, আমাদের না নিয়েই কলেজে চলে গেলি কেন? ভাবলাম তোদের একটু ঘুমোতে দেই, তাই আর কি। আচ্ছা, রাতে আমি তোর সাথে থাকবো কিন্তু। আচ্ছা। নীল কল কেটে দিয়ে ল্যাপটপে হ্যাকার গার্লদের অ্যাক্টিভিটি চেক করতে থাকে। দেখতে পায় যে এখন পর্যন্ত অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে তারা। এমনভাবে সরিয়েছে যে কেউ বুঝতেও না পারে। তারা একদিনের ভেতরেই ব্ল্যাক প্যান্থার 2.0 এর ব্যবহারে মোটামুটি শিখে নিয়েছে। হ্যাকার কিংয়ের মেল বক্সে কিছু মেল দেখতে পায়। মেলগুলো হ্যাকার্স গার্লদের। তারা তাদের সকল কাজকর্ম রিপোর্ট আকারে হ্যাকার কিংকে সেন্ড করেছে। নীল ওদের কাজকর্ম দেখে অবাক হয়ে বসে আছে। প্রত্যেকটা হ্যাকিং কোথা থেকে কত টাকা কোন অ্যাকাউন্টে সরিয়েছে সব ডিটেলস আকারে। ওরা এমনভাবে করছে যেন ওদের লিডার হ্যাকার কিং। নিচে লেখা, হ্যাকার কিং, আমরা আপনাকে আমাদের লিডার হিসেবে গ্রহণ করলাম। যে কোনো কাজ শুধু অর্ডার করবেন, আপনার সেবায় হাজির হব। কেন করছো তোমরা এসব? কারণ আপনি আমাদের লিডার। কিন্তু এত তাড়াতাড়ি কাউকে লিডার মেনে নেওয়া কি ঠিক? সেটা আমাদের বুঝতে দিন। ওকে, যা ভালো বোঝো তাই ভালো। এটা বলে নীল ল্যাপটপটি রেখে দেয়। বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকে। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর মোবাইলে মেসেজ আসে। নীলা নামের মেয়েটি পাঠিয়েছে।
কি লেখক মশাই, কি করা হচ্ছে? কি আর করব, লেখকরা তো আর সারাদিন লেখালেখি করে না, এর বাইরেও কিছু কাজ থাকে, সেগুলোই করছি। আমার ব্যাপারে কিছু ভেবে দেখেছেন? কি ভাববো? আমার প্রপোজালের ব্যাপারে। আপনি যাই বলুন না কেন, একটা জুনিয়র ছেলের সাথে আপনি রিলেশনে যাবেন? ওই ছেলে, সেটা আমার ব্যাপার, তুমি কি চাও সেটা বলো। নীল মনে মনে ভাবছে মেয়েটাকে 6 মাস ধরে ঘোরাচ্ছে, আর না ঘুরিয়ে একটা সুযোগ দিয়ে দেখি। আচ্ছা, আমি রাজি। আর ইউ শিওর? বাট আমার সাথে দেখা করতে হবে। কখন? কালকে পার্কে দেখা করো, অবশ্যই কালো শাড়ি পরে আসবা। ওকে। নীলের মা একটু পরে ডাকতে আসে। খাবার খেতে নীল খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সাকিবদের সাথে বেরিয়ে যায়। নীল ঘুমিয়েছিল। সাকিব জরুরি কিছু বলে ডেকে পাঠায়। শহর থেকে অনেকটা দূরে গাড়ি এসে থামে। নীল বুঝতে চেষ্টা করে যে কোথায় এসেছে। সাকিব গাড়ির লাইটগুলো অফ করে দেয়, হয়তো কোনো কিছুর থেকে সাবধান হচ্ছে। কিরে, কোথায় নিয়ে এলি? চুপ। কিরে, এত ফিস করে কথা বলছিস কেন? দেখ। এটা বলে নীলের সামনে ল্যাপটপ খুলে দেয়। একটা ভিডিও প্লে করলো। ভিডিও দেখে নীলের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। একটা মেয়ে বলছে যে এখানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজ হয়। এদের একটা ওয়েবসাইট আছে। এরা সেই ওয়েবসাইটের ব্যবহার করে মানুষের তথ্য সংগ্রহ করে, তাদের ব্ল্যাকমেল করে, তাদের নিয়ে নিজেদের বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম করায়। ভিডিওটি শেষ হওয়ার আগে মেয়েটা নিজের পেটে ক্যামেরা ধরে, একটা চাকু তার পেটে ঢোকানো। আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, প্লিজ কেউ এদের হাত থেকে মানুষকে বাঁচান। কখন ঘটলো এসব? আজ সকালে আমি বিভিন্ন ডেটা ঘাটছিলাম, তখনই একটা কাছাকাছি স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি পাই। আমি সাকিবকে দেখাই, পরে সাকিব ভাবে বাংলাদেশ স্যাটেলাইটের ব্যবহার সচরাচর দেখা যায় না, তাও আবার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য। তাই ঘেটে দেখে তখনই এই ভিডিওটা পাই। ভিডিওটা ডাউনলোড করার সাথে সাথে কেউ একজন ভিডিওটা ডিলিট করে দেয়। তাহলে আমাকে জানালি না কেন? আমি শিওর হতে চেয়েছিলাম, তাই তোকে কনফার্ম করিনি। স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কি এখান থেকে রিসিভ হয়েছে? লোকেশন তো এই জায়গারই। তাহলে খুঁজে দেখ কোন ট্রেস পাওয়া যায় কিনা। জায়গাটা জঙ্গল এলাকা, অনেক ঘন গাছপালায় ঘেরা, তাই খুঁজতে বেগ পেতে হচ্ছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা দোতলা বাড়ি দেখতে পায়। বাড়িটি দেখলে মনে হয় না যে এখানে কারো আসা যাওয়া হয়, কিন্তু বাড়িটির ছাদে কিছু রাডার আর এন্টেনা লাগানো আছে। নীলসহ সবাই আস্তে আস্তে ভেতরে ঢোকে। দরজাটা তালা মারা। সাকিব কোমরে গুজে রাখা পিস্তল দিয়ে গুলি করে তালাটা ভেঙে ফেলে। ওদের দুজনের কাছে সবসময় পিস্তল থাকে। পুরো বাড়িটা খুঁজে কিছুই পেল না, শুধু এটুকু প্রমাণ পাওয়া গেছে যে এখানে মানুষের আনাগোনা হয়। বেরিয়ে আসার সময় নীল কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয়। কিসের সাথে হোঁচট খেলো সেটা দেখার জন্য নিচে তাকাতেই দেখতে পেল যে একটা ঢাকনার মতো কিছু। ঢাকনার ফিঙ্গারপ্রিন্ট লক দেয়া। নীল তার মিনি কম্পিউটারটি বের করে পুরো বাড়ির সার্ভার অফলাইন করে দেয় এবং লকটি আনলক করে। ঢাকনাটি খুলে যায়। নীল আর সাকিব পিস্তল নিয়ে ঢুকে পড়ে আন্ডারগ্রাউন্ড রুমটিতে। পুরো রুমটি একটি অত্যাধুনিক সার্ভার রুম, অনেক হাইটেল গেজেট লাগানো এখানে। নীল পুরোটা পরখ করে দেখতে থাকে। হঠাৎ সাকিবের ডাকে দেখতে পায় যে রক্তের দাগ। রক্তটা নীল আঙ্গুল দিয়ে পরখ করে দেখে বেশি একটা পুরনো না, খুবই সাম্প্রতিক রক্তের দাগগুলো। মেয়েটাকে এখানেই মারা হয়েছে। হ্যাঁ, ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর রক্ত তো সেই কথাই বলছে, কিন্তু মেয়েটা এখানে এলো কি করে? হয়তো মেয়েটা এদের সাথে কাজ করতো। তাহলে এদের বিরুদ্ধে অভিযোগ করলো কে? সেটাই তো রহস্য। উপর থেকে অর্ক ডাকছে, ভাই তাড়াতাড়ি চল, কেউ আসছে এইদিকে। শিট। সবাই তাড়াতাড়ি বেরিয়ে যায়, সবকিছু আগের মতো করে দিয়ে। ওখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ার চান্স থাকতো, আর এরা সাংঘাতিক লেভেলের ডেঞ্জারাস। তাই নীল রিস্ক নিল না, কিন্তু আরও কিছুক্ষণ থাকতে পারলে কিছু প্রমাণ পেত। দূর থেকে নীল ওদের দেখার চেষ্টা করেছিল, কিন্তু সবার মুখে মাস্ক লাগানো। নীল আর বাকি সবাই মিলে তাদের ফার্ম হাউসে এসে পড়ে। সাকিব, অর্ক, নিলয়, সবাই মেয়েটার ছবির মাধ্যমে মেয়েটার খোঁজ লাগা। আমাদের লেভেল বেস্ট দিয়ে ট্রাই কর। আমি শুরু করে দিয়েছি। সাকিব আর বাকি সবাই মিলে মেয়েটার ছবির খোঁজ লাগাতে থাকে, কিন্তু মেয়েটার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। নীলের কাছে সবকিছু কেমন যেন লাগছে, কেননা ওরা যে কোনো কারোর ডিটেল বের করে নেয় খুব সহজে, কিন্তু আজ এমন হচ্ছে কেন? হঠাৎ নীলের কাছে সবটা পরিষ্কার লাগে।
সাকিব, খুঁজে লাভ নেই, পাবি না। সাকিব সহ বাকিরা কিবোর্ড ছেড়ে নীলের দিকে তাকায়। তোর কেন এমনটা মনে হয়? একটা প্রবাদ পড়ছিস, দাঁড়ানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজে থেকে লুকানো মানুষকে খুঁজে পাওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস যে? হ্যাঁ, ঠিক ধরছিস। আমি বলতে চাইছি যে মেয়েটার সব ডিটেলস মুছে ফেলা হয়েছে। তাহলে এখন উপায়? আমাকে একটু ভাবতে দে। নীল বাড়িতে চলে আসে। নীল চাইলে এদের 2 মিনিটেই নাস্তা নাবুদ করতে পারে, কিন্তু মশা মারার জন্য কামানের প্রয়োজন পড়ে না, তাই সে সেটা ব্যবহার করছে না। নীল রাতে খেয়ে রুমে বসে ভাবতে থাকে কিভাবে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, মানে ওই হ্যাকারদেরও ধরা যাবে প্রমাণসহ, আর নিজেদের পরিচয় গোপন রাখা যাবে। হঠাৎ নীলের মেল বক্সে একটা মেসেজ আসে সেই হ্যাকার গার্লদের, অর্থাৎ টিম ইনভিজিবল শেডোর। নীলের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে মেসেজটা দেখে। আপনি খুব ভালো গল্প লেখেন। কি সব ফালতু বকছেন? ফালতু বকছি না, প্রমাণ আছে আমার কাছে। কিসের প্রমাণ? এই যে আপনি #নির্জন ভালোবাসাটি। কে? আমি হ্যাকার কিং? আপনি আমার সাথে চালাকি করতে পারবেন না। আপনার অরিজিনাল নাম সাব্বির হোসেন আর আপনার ছদ্মনাম নির্জন। আপনি গল্প আপনার নাম দেন নির্জন ভালোবাসাটি, আর আপনি কোনো হ্যাকিং করলে সেটা লিখে রেখে আসেন নির্জন। এখন কি বলবেন? নীল কি বলবে ভেবে পাচ্ছে না। যেখানে সারা দুনিয়ায় তার টিমমেট বন্ধুরাও নীলকে অতটা ভালো করে চেনে না, সেখানে এই মেয়ে কিভাবে? আপনি কাল সকালে একটু রেস্টুরেন্টে আসবেন, নইলে খবর আছে। আমি কেন আসতে যাব? না আসলে খবর আছে। নীল এখন কি করবে ভেবে পাচ্ছে না। কি করা উচিত, নীলের যাওয়া নাকি না যাওয়া? নীল অনেক ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে যাবে, কেননা নীল এই মেয়েকে ভালোবাসে। নীল এমনভাবে যাবে যাতে চিনতে না পারে, চিনে ফেললে অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। তাই সিদ্ধান্ত নিল যে মাস্ক পরে যাবে যাতে চিনতে না পারে। সকালে নীল তৈরি এবং অন্যরকম সাজে, সারা দুনিয়ার মানুষ তাকে যেভাবে চেনে সেভাবে না, এক অন্যরকম সাজে, মানে হ্যাকার কিংয়ের বেশে। সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড তাকে যেভাবে চিনে সেভাবে। নীল বাড়ি থেকে বেরিয়ে সাকিবের ফার্ম হাউসে গেল। ওখানে ওর বাইক রাখা, যেটা খুব কমই ব্যবহার করা হয়। সাকিব ও সবাইকে সবটা খুলে বলল। পরে বাইকের চাবি নিয়ে গ্যারেজ থেকে নীল বাইক নিয়ে বেরিয়ে পড়ল নীলার দেয়া ঠিকানায়। নীলা একটা রেস্টুরেন্টের ঠিকানা দেয়। নীল একটা হুডি পরা, চেহারায় মাস্ক, ব্ল্যাক টাইট জিন্স আর লেদার শু, আর বাইক একেবারে সিনেমার হিরো। যে দেখবে সেই একটা বড়সড় বাস খাবে, মানে ক্রাশ খাবে। নীল ওইখানে গিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। দেখতে পেল নীলা আর 2 বান্ধবী বসে আছে। নীল তাদের টেবিলে বসে পড়ল। 3 জনে নীলকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে বললে ভুল হবে, স্ক্যান করছে চোখ দিয়ে। নীল বারবার পকেট থেকে ভাইব্রেশনের সাউন্ড পাচ্ছে, মানে নীল যেখানেই যাক না কেন সাথে তার মিনি কম্পিউটারটি নিয়ে যায়। হ্যালো মিস্টার, কেমন আছেন নীল, মানে হ্যাকার কিং? আলহামদুলিল্লাহ। তো শেষমেশ ধরা দিতেই হলো। মানে? এই যে দেখা দিলেন। কই দেখা দিলাম? আপনারা কি আমায় দেখেছেন? না, সেটা দেখিনি, কিন্তু আপনি দেখা করতে তো আসছেন, সেটাই অনেক। আমি ইচ্ছে করছি তাই দেখা পাইছেন, নাহলে সারা জীবন হিমালয়ে তপস্যা করলেও পাইতেন না আমার দেখা। ভাগ্য এই পৃথিবীতে আপনাদের বোধহয় প্রথম হয়েছে। ওই মিস্টার, আপনি বিশাল কোনো সেলিব্রিটি না, সাইবার কিং মানে হ্যাকার কিং। আর বলতে পারল না নীল, ওর মুখ চেপে ধরল। কি হইতেছে? মাইক এনে দেই, সেইখানে বলেন গিয়ে। সরি। নীল তার পকেটে রাখা মিনি কম্পিউটারে ভাইব্রেশনের জ্বালায় অসহ্য হয়ে বের করে যা দেখে তা দেখে তো সে চারিদিকে কিছুক্ষণ তাকিয়ে তার সামনে তাকায়। কি ভাবছেন? কি হলো? আসলে নীল যেটা হ্যাকার গার্লদের দিয়েছিল, মানে ব্ল্যাক প্যান্থার 2.0 এর সিগন্যাল পাচ্ছে, তাও আবার এত কাছ থেকে। এর মানে দাঁড়ায় নীলের সামনে যারা বসে আছে তারাই হ্যাকার গার্ল। হ্যাকার গার্লস কেমন আছেন? নীলা আর ওই 2 বান্ধবী তো অবাকের চরম পর্যায়ে, কিন্তু সাইবার কিং অর্থাৎ হ্যাকার কিং এর কাছ থেকে এতটুকু আশা করা যায়। কি আবোল তাবোল বকছেন? কে হ্যাকার গার্ল? দেখি তোমার ব্যাগটা। নীলা এখন কি বলবে ভেবে পাচ্ছে না, বাধ্য হয়ে ব্যাগটা হ্যাকার কিংকে দিয়ে দেয়। নীল ব্যাগ থেকে একটা মিনি কম্পিউটার বের করে ওদের সামনে রাখে। এখনো মিথ্যা বলবেন? আচ্ছা দেখুন।
এটা বলে কম্পিউটারটি ওদের সামনে ওপেন করে রাখে। ভেতরে লেখা হ্যাকার কিং ব্ল্যাক প্যান্থার 2.0। নীলা এখন পড়ে গেছে মহাবিপাকে। সত্য বলা ব্যতীত কোনো পথ, কোনো উপায় নেই, কারণ তার সামনে উপস্থিত স্বয়ং হ্যাকার কিং। আসলে হয়েছে, আর বলতে হবে না, আমি অনেক আগেই সন্দেহ করছিলাম। নীলা আর কিছু বলে না। নীলা জুস অর্ডার করে আর কিছু খাবার। এটা হ্যাকার কিংকে জব্দ করার একটি প্ল্যান মাত্র। নীল একটা মুচকি হাসি দেয়। নীলা খাবার আসার পর চেয়ে থাকে নীলের দিকে, যে কিভাবে খায় মুখোশ খোলা ছাড়া। নীলও কম যায় কিসে। নীলের মাস্কটির দুভাগে ভাগ করা, নাকের উপরের টুকু এক পার্ট আর নিচের টুকু এক পার্ট। নীল নিচের টুকু হলে নীলা আর বাকি দুজনের বাড়া ভাতে যেন পানি ঢেলে দিল নীল। নীল এখন খাচ্ছে, কিন্তু চেহারা না দেখিয়ে। আর নীলা আর বাকি দুজন মন খারাপ করে বসে আছে। নীল ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু সে চাইলেই তার ট্রু আইডেন্টিটি সবার সামনে প্রকাশ করতে পারে না। ওর উপর অনেক দায়িত্ব, অনেক লোকের ভরসা, তাই নীল হাত পা বাঁধা। নীল খাওয়া শেষ করে বাড়িতে চলে যায়। কিরে, এই পাঙ্কু হাবুল হয়ে কোথা থেকে আসলি? নীল এখন কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে মা, কলেজে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ছিল, তাই এভাবে কলেজে গিয়েছিলাম। আমিও তো তাই বলি যে একদিনে এত পরিবর্তন কিভাবে সম্ভব। নীল সেখান থেকে রুমে চলে যায়, আবার রওনা দেয় সাকিবদের ফার্ম হাউসে। এরা সবাই লেগে আছে মেয়েটির পরিচয় বের করতে। আর নীল চলে আসলে সাকিব মুখ খোলে। ওই হ্যাকার গোষ্ঠী আর মার্ডারাররা পালিয়েছে। মানে? তুই চলে যাবার পর আমরা কয়েকজন ওই জায়গায় আবার যাই, গিয়ে দেখি পুরো বাড়িটা আগুনে পোড়া। আমরা তো ভেবেছিলাম দুর্ঘটনা, কিন্তু যখন খোঁজ নিয়ে দেখলাম যে ওদের দলের কেউ আহত বা নিহত হয়নি, তখন বুঝতে পারলাম যে এটা ওদের প্ল্যান। শিট, লাস্ট ক্লুটাও হারালাম। নীল একটি চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে। তখনই ওদের মনিটরে একটি মেল আসে হ্যাকার গার্লদের তরফ থেকে। সাকিব মেলটি ওপেন করে। আমাকে হ্যাকার কিং এর সাথে কানেক্ট করো যত দ্রুত সম্ভব। নীল এটা দেখে ভাবে নিশ্চিন্ত গুরুত্বপূর্ণ কিছু, তাই মেলের রিপ্লাই দেয়। কি হয়েছে বলো, আমি হ্যাকার কিং। আরেকটা মেল আসে, যেটা দেখে নীল হাসবে না কাঁদবে ভাবতে পারছে না। তোমরা যে মেয়েকে খুঁজছো তাকে আমি চিনি। নীল তাড়াতাড়ি কল লাগায় হ্যাকার গার্লদের। তোমরা কিভাবে চেনো? হ্যাকার গার্ল মানে নীলা। ও আমাদের এলাকাতেই থাকে। ওর বাবা আর্মি মেজর আর মা ডাক্তার। ওদের বাড়ির ঠিকানা দাও। নীলা ঠিকানা দেয়। নীল নোট করে নেয়। নীলা নীলকে বলে যে ওখানে গিয়ে খোঁজ নিতে। সাকিব, নীল, অর্ক, নিলয় সবাই একটু নিশ্চিন্ত হয়। নীলা পরের দিন জানায় যে ওনাদের মেয়ে 7 দিন ধরে নিখোঁজ হওয়ার আগে খুব টেনশনে থাকতো আর খালি টাকা চাইতো, তা আবার মোটা অঙ্কের। নীল নীলাকে হোল্ড করতে বলে নীলার ফোনের সিগন্যাল ট্যাপ করে। ওই মেয়ের বাড়ির আশেপাশে সকল নেটওয়ার্ক হ্যাক করে নেয়। ওই মেয়ের বাড়িতে 2টা কম্পিউটারের সিগন্যাল পায়, যেগুলো একটি মেয়েটির নাম আরিশা। নীল পুরো কম্পিউটার 2টি হ্যাক করে সকল ডেটা আর সার্ভার কপি করে আনে। সবাই মিলে ঘাঁটতে থাকে কিছু প্রমাণ পাওয়া যায় যদি, সেই আশায় সবাই মিলে 2-2 4 করে ফেলে। এখন সবটা ক্লিয়ার ওদের কাছে। মেয়েটির কোনো বহিরাগত যোগাযোগ নেই, কিন্তু 20 তারিখ রাতে একটি ভিডিও কলে কথা বলে মেয়েটি তারপর থেকে তার কাছে বিভিন্ন কল আসতো। মেয়েটি তাদের বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে টাকা পাঠাতো। এখন মেন কাজ হলো এদের পেছনে যে আছে তাকে খুঁজে বের করা। নীল নীলা মানে হ্যাকার গার্লস এর লিডারকে ইনফর্ম করে যে সাবধানে থাকতে, কারণ হ্যাকাররা যারা খুন পর্যন্ত করতে পারে এত নিখুঁতভাবে তারা কতটা মারাত্মক তা ধারণা করা হয়ে গেছে। আর নীলা যেহেতু খোঁজ খবর নিয়েছে এলাকায় ঘুরে ঘুরে, তখন নিশ্চিত হ্যাকারদের নজরে পড়েছে, তাই তাকে সাবধানে কাজ করতে হবে। আর নীলাকে প্রোটেকশন দেওয়াও নীলের দায়িত্ব। নীল ওই হ্যাকারদের সম্পর্কে খুঁজতে থাকে, কিন্তু ট্রেস করতে পারছে না। পুরো ইতিহাস মুছে ফেলেছে ওই হ্যাকার দল। নীল রাতে আর কিছু করে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর সাকিব আর বাকিরা ফার্ম হাউসেই আছে, কোনো খোঁজ পেলে নীলকে ইনফর্ম করবে। মাঝরাতে নীলের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। নোটিফিকেশনে শো করছে যে কেউ বা কারা যেন ব্ল্যাক প্যান্থার 2.0 এর ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করছে। এই সিকিউরিটি সিস্টেম অনলি নীলা ইউজ করে, তাই এর মানে হচ্ছে নীলা অনেক বড় বিপদে আছে। যেহেতু নীলের কাছে ওদের সার্ভার রুমের ঠিকানা ছিল, তাই নীল সোজা সেখানে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে নীল একটু বিব্রত হয়ে যায়।
কারণ এটা একটা বাড়ি। নীল দেখে যে 3 তলায় একটি রুমে লাইট জ্বলছে, তাই নীল অনেক কষ্টে পাইপ বেয়ে সেখানে চলে যায়। জানালা দিয়ে দেখতে পায় যে নীলা ও তার বান্ধবীরা অনেক বিজি সিস্টেম হ্যাক করা আটকাতে। জানালায় নক করে প্রথমে কেউ শুনতে না পেলেও নীলা শুনতে পায়। নীলাকে জানালা খুলে দেয় এবং ভয়ে চিৎকার দিতে নিলে নীল নীলার মুখ চেপে ধরে। শান্ত হও, আমি হ্যাকার কিং। মজা করার টাইম পেলেন না? কোন মতলবে এখানে এত রাতে এসেছেন? নীলা নীলকে চিনতে পারেনি হ্যাকার কিং হিসেবে, কেননা নীল তাড়াহুড়োতে মাস্ক লাগাতে ভুলে গেছে। নীল কোনো কথা না বলে ওর বান্ধবীদের সরিয়ে কম্পিউটারের কিবোর্ড হাতে নিয়ে টাইপিং শুরু করে। নীল দেখে যে ফায়ারওয়াল সব টপকে ফেলেছে হ্যাকার দল, আর কয়েকটা বাকি। এর মানে হ্যাকার দল জানতে পেরে গেছে যে নীলা কোন এলাকায় থাকে। নীল 20 সেকেন্ডে ওদের সিস্টেম হ্যাক করে নেয় আর সার্ভার লোকেশন নোট করে সার্ভার অফলাইন করে দেয়। নীলা আর ওর বান্ধবীরা এতক্ষণ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। ওরা বুঝতে পেরে গেছে যে এ আর কেউ না, স্বয়ং হ্যাকার কিং। আসলে সরি, আমি কোনোদিন ফেস দেখিনি, তাই চিনতে পারিনি। অসুবিধা নেই। আসলে আমি জানতাম না, মানে কোন দিন বুঝতেই পারিনি যে আপনি হ্যাকার কিং। কীভাবে বুঝবো বলেন? এরকম খ্যাত হয়ে ঘুরে বেড়ান। আমি যদি না আসতাম তাহলে কি করতে? হ্যাঁ, জানো না এরা কতটা মারাত্মক? যদি কিছু হয়ে যেত। আমি ভেবেছিলাম আপনাকে ইনফর্ম করব, কিন্তু আপনাকে এত রাতে বিরক্ত করব তাই আর কি। আর আমি কিছু হলে আপনার কি? আসলেই তোমরা আমার কি? তোমার কিছু হলে আমার কি? নীলের মন খারাপ হয়ে গেছে। আসলে আমি ওভাবে বলি নাই। আমি শুনতে চাইছি আমার সাথে চলো, তোমাকে আর একা রাখা যাবে না। তোমাকে একদিন একা সিরিজ যে অবস্থা, আর তোমার কিছু যাতে না হয় সেই ব্যবস্থাই করবো আজ। মানে কোথায় যাব? জাহান্নামে, চলো। নীলা ওর বান্ধবীদের বিদায় জানিয়ে নীলের সাথে চলে যায়। নীল নীলাকে একটা জায়গায় নিয়ে আসে। নীলা বুঝতে পারছে না যে কি হচ্ছে। একটু পর সাকিব, নিলয়, অর্ক সবাই চলে আসে, সাথে নীলের মা বাবা আর নীলার মা বাবা আর বান্ধবীরাও। নীলা তো এদের দেখে অবাক হয়ে আছে, মানে অনেক বড় লেভেলের একটা ধাক্কা খেয়েছে। নীলা দেখতে পায় যে সবাই একটি কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরও বড় শখ খায়। নীল নীলাকে সবার থেকে একটু আড়ালে নিয়ে যায়। নীলার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। ভালোবাসার শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর গভীরত্ব, মর্যাদা, গুরুত্ব অন্য যে কোনো কিছু চাইতে 1000 গুণ বেশি। আমি মনে করি এই শব্দটা, এই অনুভূতিটা সৃষ্টিকর্তা শুধু আমার আর তোমার জন্যই বানিয়েছে। ভালোবাসার রূপ, সৌন্দর্য বিবেচনা করে হয় না, দুটি সুন্দর মনের মিলনেই হয়। তাই ভেবো না যে তোমার সৌন্দর্যের প্রেমে পড়ছে। তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে, সারা জীবন এর থেকে এক চিলতেও কমবে না, বরং বাড়বে। তোমাকে আমি একদিন 2 দিন না, ক্লাস 8 থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি। আসে মাহেন্দ্রক্ষণ প্রকাশ করার, তাই বলে দিলাম। দেবে কি তোমার হাতটা ধরার সুযোগ? দেবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? দেবে কি সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? চলবে কি আমার সাথে সারা জীবন? কেননা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। নীলা কি বলবে ভেবে পাচ্ছে না। একটি মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না। আর এরা দুজন দুজনকে এতটা ভালোবাসে, কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারেনি। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি। কোনোদিন ছেড়ে যাবে না তো? যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন ছেড়ে যাব না। মরে গেলেও আত্মা হয়ে তোমার কাছেই থেকে যাব। কি দেবে না সে অধিকার? নীলা আর কিছু না বলে নীলকে উঠিয়ে জড়িয়ে ধরে। পাশ থেকে তালির আওয়াজ শোনা যাচ্ছে। নীল আর নীলা এতটাই বিভোর ছিল যে দেখতেই পায়নি পাশে সবাই দাঁড়িয়ে আছে। এরকম একটা সিচুয়েশনে মনের অবস্থা কি হতে পারে আপনারা জানেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলেছিলাম, আল্লাহ আমার ছেলেটাকে একটু চালাক চতুর বানিয়ে দাও। আল্লাহ যে এইভাবে সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। পাশ থেকে নীলের বাবা আর নীলার মা বাবা হেসে চলেছে। কি হলো সেটাই তো ভাবছেন আমি বলি। নীলের বাবা আর নীলার মা কলেজ লাইফের বন্ধু। নীল যখন ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি চলে আসতে, তখন সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন সাকিব আর বাকিরা সবটা খুলে বলে, তখন নীলের বাবা আপত্তি করলেও পরে যখন এখানে আসে তখন নীলার মাকে দেখে আর আপত্তি করেনি। সবাই রাজি এই বিয়েতে। নীলার বাবা মারও কোনো আপত্তি নেই। এরকম ভালো একটা ছেলের কাছে নিজের মেয়ের বিয়ে দিতে কে না চায়। কাজে আসে একটু পরেই সবার সম্মতিতে নীল আর নীলার বিয়ে পড়ানো হয়। 1 সপ্তাহ বাদে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। নীল বউ নিয়ে বাড়িতে চলে আসে।
সবটা খুব দ্রুত হয়ে গেছে। নীল বাসায় গিয়ে পৌঁছায় সকাল 7টা বাজে। এখন বেশি একটা সকাল হয়নি, ঢাকার কোলাহল একটু একটু করে বেড়ে উঠছে, মানুষ জেগে উঠছে আর যার যার কাজে যাচ্ছে। নীল বারান্দায় বসে বসে এই দৃশ্য উপভোগ করছে, আর নীলের বাবা সহ বাকিরা বসে গল্প জুড়ে বসেছে। নীলের মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। সবটা নীলের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। একটা কমতি অনুভব হতো এতদিন, কিন্তু আজ আর তা হচ্ছে না। নীলকে সকালে নাস্তা করার জন্য নীলা ডাকতে আসে। ওগো, নাস্তা খেতে চলেন। ওগো, এসব বলে আমায় একদম ডাকবে না। কেন? নীলা নীলের একদম মুখের সামনে। নীলের কেমন জানি লাগছে। নীলাকে পেছন থেকে জাপটে ধরল। নীলা বোধহয় মাত্র গোসল করে এসেছে, গায়ে কেমন যেন একটা পারফিউমের ঘ্রাণ, আর অন্যদিকে চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সবটা নীলকে পাগল করে দিচ্ছে। নীল নীলার ঘাড়ে মুখ গুজে দেয়, তখনই ডাক পড়ে। কিরে নীল, কোথায় তুই? নাস্তা করতে আয়। নীলামা, কোথায় গেলি? নীলা নিজেকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে চলে যায়। নীল একটু আগে কি হলো তা নিয়ে ভাবছে। নীল নাস্তা খেতে চলে আসে। মা, নাস্তা দাও। আমি দিতে পারবো না, তোর বউকে বল। এ কেমন কথা? বউ আছে বলে মা খেতে দেবে না? কি আর করার, নীল খেতে বসলো। নীলা বেড়ে দিচ্ছে আর নীল খাচ্ছে। সারাদিন ব্যস্ততায় কাটলো দুজনের। অন্যদিকে সাকিব ফার্ম হাউসের বিষয়টা সামলাচ্ছে। ফার্ম হাউসের সার্ভারগুলো অল টাইম হ্যাকার কিং এর প্রোটেকশনে থাকে, কিন্তু আজ হ্যাকার কিং আর এখানে নেই। আছে হ্যাকার কিং এর আপগ্রেডেড সিস্টেম, যা হ্যাক করা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা একই কথা, কিন্তু তবুও মানুষ মাত্রই ভুল। নীল কাল রাতে ভুলে সিকিউরিটি সিস্টেম এর ফায়ারওয়াল নামিয়ে রেখেছিল। আজ সেটারই সুযোগ নেবে হ্যাকার দল, যা সবার অজানা। এক কথায় নীলের বাড়ি এখন কোলাহল মুক্ত, মানে সবাই যে যার বাড়িতে চলে গেছে। নীল আর নীলার বাসর আজ। নীলাকে নীলার বান্ধবীরা সাজাচ্ছে। সাকিব আর বাকিরা নীলের বাসায় চলে এসেছে। নীল ছাদে বসে আছে, সাথে ওর বন্ধুরা। গল্প জুড়ে বসেছে সবাই। নীলের যেন আর তর সইছে না। রাত 12:39। নীলাকে সাকিবরা ঠেলে ঠুলে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। নীল খাটের কাছাকাছি যেতেই নীলা খাট থেকে নেমে নীলকে সালাম করে। সাকিবরা বাইরে বেরিয়ে যে যার বাড়িতে চলে গেছে। নীল গিয়ে আস্তে আস্তে নীলার পাশে বসে। তুমি আমাকে কতটা ভালোবাসো? এরকম একটা প্রশ্ন শুনে নীল একটু অবাক হয়, কিন্তু নীল সবকিছু উত্তর ঠান্ডা মাথায় দেয়। কারেন্টকে যতটা ডিভাইস ভালোবাসে তার চাইতেও বেশি, কম্পিউটার যতটা সফটওয়্যার ভালোবাসে তার চাইতেও বেশি। তুমি আমার সফটওয়্যার আর আমি কারেন্ট। নীলা হেসে দেয় আর বিছানায় গড়াগড়ি খেতে থাকে। নীল সাইডে দাঁড়িয়ে নীলার হাসি দেখছে, যেন মুক্ত ঝরছে। এটা কোনো উপমা হলো? এটা বলে আবার হেসে দেয়। যদি আমি কারেন্ট হই, তাহলে আমি না থাকলে কি করবা? কারেন্ট ছাড়া ডিভাইস অচল, তেমনি তুমিহীন, আমি অস্তিত্বহীন। আর যদি এখন প্রশ্ন করো যে যদি আমি সফটওয়্যার হয়ে থাকি আর আমি যদি পূর্ণ হয়ে যাই, তাহলে কি করবে? তাহলে আমার উত্তর হবে যে তুমি যতই পূর্ণ হও না কেন, এই হ্যাকার কি তোমাকে আপগ্রেড করে নেবে। নীলা নিশ্চুপ হয়ে যায়। আসলে নীলের কথার গভীরত্ব নীলা এখন উপলব্ধি করতে পারছে না। নীলা নীলকে জড়িয়ে ধরে। সারা জীবন তোমার কারেন্ট আর সফটওয়্যার করে রাখবে তো? অবশ্যই। নীলের ফোনে কেউ কল দেয়। হ্যালো। ও মাই গড, এত বড় মিস্টেক আমি কিভাবে করলাম? নীলা, সরি, আমার একটু কাজ আছে। এটা বলেই নীল শোকেজের সাইডে চেয়ার নিয়ে বসে পড়ে। শোকেজটি ওপেন করা হলে নীলা বাক্যহীন হয়ে যায়। এ যেন একটা ছোটোখাটো সাইবার রুম। নীল কম্পিউটারে বুলেটের গতিতে টাইপিং করছে। নীলা, পিছনে ডয়ারে দেখো একটা পেন ড্রাইভ আছে, ওটা পিসিতে কানেক্ট করো। নীলা নীলের কথা মতো কাজটা করে ফেলে। নীলকে চিন্তিত দেখা যাচ্ছে। নীলা বুঝতে পারে যে কোনো সমস্যা হয়েছে। নীলা মনে মনে ভাবছে, লে সামলা ঠেলা হ্যাকার বিয়ে করে বাসর রাতে বসে কম্পিউটারের সাথে রাত কাটা। অন্যদিকে হ্যাকার দল খুশিতে নাচে। তারা মনে করেছে যে তারা হ্যাক করে ফেলেছে, কিন্তু তারা জানে না তারা কার সাথে পাঙ্গা নিচ্ছে। নীলের এখানকার এলাকার লোকেশন ট্রেস করতে পেরেছে হ্যাকার দল, কিন্তু নীলের সার্ভার এখনও হ্যাক করতে পারেনি। নীল ওদের সার্ভার ডাউন করে দিয়েছে। ওরা এখন কোনো কাজ করতে পারবে না, তাই নীল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু একরাশ চিন্তা এখনও নীলের মাথায় ঘুরপাক খাচ্ছে যে তারা ও লোকেশন জেনে যায়নি তো? তাহলে তো সাকিব, অর্ক সহ বাকি সবাই বিপদে আছে। কেননা এরা মার্ডার করতেও একবার ভাববে না।
নীল এত সব আকাশ পাতাল ভাবছে, তখনই ঘাড়ে কারো নিঃশ্বাস অনুভব করে। ভয়ে চিৎকার দিতে নেয়। তখনই মনে পড়ে যে সে এখন আর একা নেই, তার বিয়ে হয়ে গেছে আর তার বউ নীলা তার ঘাড়ে মুখ দিয়ে আছে। আমাকে তো এখন ভয় পাইয়ে দিছিলা। কেন, আমি কি পেতনি যে আমাকে দেখলে ভয় পাবা? না, কে বলছে তুমি পেতনি? তুমি তো শাকচুন্নি। এটা বলে নীল হেসে গড়াগড়ি খেতে থাকে, আর এইদিকে নীলা রাগে ফসে। নীলা বিছানায় গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। নীল ব্যাপারটি লক্ষ্য করে সে বুঝতে পারে যে তার বউটি রাগ করেছে। তার বউয়ের রাগ ভাঙানোর গুরু দায়িত্ব যে তার উপর, এখন তাকে রাগ ভাঙাতে হবে। নীল বিছানায় গিয়ে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলা নীলের হাত সরিয়ে দেয় আর নীল আবার জড়িয়ে ধরে। নীলা এবার নীলকে ছাড়িয়ে দেয় না। নীলা শান্ত হয়ে গেছে। নীল বুঝতে পারে যে নীলা কাঁদছে। নীলা, তুমি কি রাগ করছো? কি হলো, কথা বলছো না কেন? তুমি আমাকে শাকচুন্নি বলতে পারলে? এই জন্য বুঝি আমার বাবুতে রাগ করছে? আমার সাথে কথা বলবা না, শাকচুন্নি বললা, এখন আবার ঢং করো, তাই না? তো কি করলে রাগ ভাঙবে আমার বাবু তার? 101টা কিস করতে হবে। 100টা বুঝলাম, একটা আবার কি? ট্যাক্স। ও, তো এখন শুরু করবো? না, 3 বছর পরে। হ্যাকিং ছাড়া আর কিছু পারো? অনেক কিছুই পারি। দেখি তুমি কি কি পারো। বাকিটা আর লিখতে পারলাম না, আমার লজ্জা করে। সকালে সাকিবের ফোনে ঘুম ভাঙে নীলের। নীল জিজ্ঞাসা করে কি হয়েছে। নীলাও উঠে পড়েছে। আসলে কে বা কারা যেন কালকে রাতে আমাদের ফার্ম হাউসে এসে ভাঙচুর করেছে। আমাদের সার্ভার রুমে ঢুকতে পারেনি, তাই সার্ভার রুমে কোনো ক্ষতি হয়নি। ওকে, আমি সন্ধ্যায় আসছি, আর তুই বাসায় যা। সন্ধ্যায় আমি আসছি। এখন হ্যাকাররা আমাদের চিনে ফেলতে পারে। ওকে, তুই আসিস, আমি সবাইকে বলে দিচ্ছি। নীল ফোন কেটে দেওয়ার পরে নীলা জিজ্ঞেস করে কি হয়েছে। তেমন কিছু না। এটা বলে এড়িয়ে যায়। নীল চায় না নীলা টেনশন করুক। এদিকে আসো, চলো আর একটু ঘুমাই। নীল, তুমি কথা এড়িয়ে যাচ্ছ কেন? কোথায়, আমি তো কিছু এড়াচ্ছি না। তুমি আনরোম্যান্টিক হয়ে গেছো একদিনেই। ওলে আমার রোম্যান্টিক বাবুলে। নীল নীলার থেকে কথাটা লুকোতে পেরেছে, তাই একটু চিন্তামুক্ত। সারাদিন নীলাকে নানাভাবে এড়িয়ে গেছে। সন্ধ্যায় নীল বেরিয়ে যায় ফার্ম হাউসের উদ্দেশ্যে, আর নীলা নীলকে বেরিয়ে যেতে দেখে তার পিছু নেয়। কিন্তু নীল জানে না যে কেউ তার জন্য ফাঁদ পেতে বসে আছে, আর তারা হলো হ্যাকার গোষ্ঠী। নীল ফার্ম হাউসের এরিয়ায় পৌঁছায়। ওইখানে পৌঁছে সাকিব, অর্ক, নিলয় এদের সবাইকে কল দেয়। ওরা জানায় যে ওরা ফার্ম হাউসের পেছনে অবস্থান করছে। নীল ওইখানে পৌঁছে ওদের খুঁজতে থাকে। পরে দেখে যে সবাই একটি বেঞ্চে বসে আছে আর ওর জন্য অপেক্ষা করছে। নীল ওদের সাথে কথা বলে ফার্ম হাউসের ভিতরে যায়। সাকিব আর নীলের ফিঙ্গারপ্রিন্টের সার্ভার রুম খোলে, তাই সাকিব ফিঙ্গারপ্রিন্ট দিল। নীল রুমে ঢুকেই পুরো সার্ভার রুমের কন্ট্রোল একজনের কাছে হস্তান্তর করে। নীল খবর পেয়েছে হ্যাকার কিং বয়েজ গ্রুপের কেউ হ্যাকার দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকার জন্য তাদের হয়ে কাজ করছে, আর সে যে কেউ হতে পারে। সাকিব বুঝতে পারে যে সার্ভার রুমের কন্ট্রোল আর ওদের হাতে নেই। ব্যাপারটি অর্ক আর নীলও বুঝতে পারে। হঠাৎ একটা গুলির আওয়াজ হয়। নীল লক্ষ্য করে তার পেট বরাবর গুলি লেগেছে। সাকিব দেখে যে নীলের পেটে গুলি লেগেছে। সাকিব নীল বলে জোরে চিৎকার দেয়। নীলয় অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা তার পাশে দাঁড়িয়ে থাকা অর্ক সাকিবের পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। হারামির বাচ্চা, বন্ধুত্বের এই মূল্য দিলি? টাকার জন্য আমি সব করতে পারি। তোর কত টাকা লাগতো আমাকে বলতি, তোর মুখে ছুঁড়ে মারতাম। নীল পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসি দিচ্ছে। এক পর্যায়ে জোরে চিৎকার করে হাসতে লাগলো। তোর হাসি আমি বের করছি, দাঁড়া। এটা বলেই আরেকটি গুলি চালায়, কিন্তু এইটা এবার সোজা সাকিবের বুকে লাগে। সাকিব নীলকে বাঁচাতে গুলিটা নিজের উপর নিয়েছে। নীল জোরে একটা লাথি মারে অর্ককে। অর্কর হাত থেকে পিস্তল পড়ে যায়। নিলয় আর অর্কের ধস্তাধস্তি এক পর্যায়ে চরম পর্যায়ে চলে যায়। নিলয় নীলের পিস্তল নিয়ে অর্কের বুকে পেটে কয়েকটি গুলি চালায়। অর্ক মাটিতে লুটিয়ে পড়ে। নীল সাকিব আর নিলয়কে বলে, সার্ভার এখন আমার কন্ট্রোলে আছে, কিন্তু অর্ক আমাদের সব তথ্য হ্যাকার দলের কাছে দিয়ে দিছে, তাই আমাদের সবার লাইভ রিস্কে আছে। আর আমরা যদি এখন ফ্যামিলির কাছে যাই তাহলে ওদের জীবনে ঝুঁকিতে পড়বে। আমি চাই না আমাদের জন্য কারো ক্ষতি হোক। সাকিবের অবস্থা খারাপ, তাই ও কোনো মতে হ্যাঁ বলে, আর নীলয়ও সম্মতি জানায়। হঠাৎ দরজা জোরে লাগানোর শব্দ পায় নীল। তাকিয়ে দেখে অর্ক ওর জায়গায় নেই, আর দরজাটি বাহির থেকে কেউ লক করে দিয়েছে। মানে এটা অর্কর কাজ।
ও এখনও মরেনি। আর বারবার অ্যালার্ম বেজে চলেছে, মানে কেউ ইচ্ছে করে ভুল ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে যাতে রুমটি সম্পূর্ণভাবে লক হয়ে যায় আর ওরা এখানেই পচে মরুক। অ্যালার্ম তীব্র আওয়াজ করে বন্ধ হয়ে গেছে, মানে রুমটি লক হয়ে গেছে। সাকিবের অবস্থা অনেক খারাপ, ও দ্রুত চিকিৎসার দরকার। আর নিলয়ের তেমন কিছু হয়নি, তাই নিলয় ওদের ধরে বের করতে পারত, কিন্তু কোনো পথ নেই। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবাকে দেখে রাখিস। তোর কিছু হবে না, আমি মরে হলেও তোকে বাঁচিয়ে দিয়ে যাব। নিলয় ঘেমে একাকার হয়ে যাচ্ছে সাকিব আর নীলের অবস্থা দেখে। দেখ কি হয়, আমাদের হায়াত থাকলে আমরা অবশ্যই বেঁচে থাকবো। কথায় আছে না, রাখে আল্লাহ তো মারেকে। নীল তাও হেসে যাচ্ছে আর বলছে, অর্ক, তুই অনেক পস্তাবি। একটা কথা তুই ভুলে গেছিস যে আমি তোর উস্তাদ, তুই আমার না। আর উস্তাদের মার শেষ রাতে অর্ক বাড়িটাকে আগুন লাগিয়ে দেয়। বাইরে থেকে নীলা ফলো করতে করতে এ পর্যন্ত পৌঁছেছে। নীলা আগুন দেখে প্রচণ্ড ভয় পায়, কেননা বাড়িটাতে নীলা আছে। নীলা কি করবে ভেবে না পেয়ে মাটিতে বসে পড়ে আগুন বাড়িটাকে গ্রাস করছে। আর নীলা নিরুপায় হয়ে দেখছে আর চোখের জল ফেলছে। এক পর্যায়ে নীলা সেন্সলেস হয়ে যায়। নীলার যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে যে নীলের বাবা মা বসে আছে। নীলার গতকাল রাতের কথা মনে পড়ে যায়। নীল কই, আমার নীল কই? ওকে ছাড়া আমি বাঁচবো না। নীলের বাবা মা ওকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে নীল বেঁচে আছে, ওর কিছু হয়নি। আর নীলা তো উন্মাদ হয়ে যাচ্ছে নীলের জন্য, কেননা নিজের চোখে জ্বলতে দেখেছে বাড়িটাকে। আর নীলা যখন অজ্ঞান হয় তখন আশেপাশের রাস্তা দিয়ে চলা গাড়িগুলো থেমে যায় বাড়িটার আগুন দেখে। আর সেখানে নীলাকে পেয়ে সবাই হাসপাতালে নিয়ে আসে। আর সবাই জানে যে ওই দিন রাতে বাড়িটাতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে আর সেখানে নীলের, সাকিবের, অর্কের আর নিলয়ের জীবনের সমাপ্তি ঘটেছে। অন্যদিকে নীলাকে বাড়িতে শিফট করা হয়েছে। নীলা মানসিকভাবে ভেঙে পড়েছে। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে কেউ বা ভালো থাকতে পারে, কিন্তু আজ কেন জানি হঠাৎ নীলের ল্যাপটপটা নীলাকে বারবার টানছে। নীলা ল্যাপটপটা খুলে দেখে ওয়ালপেপারে নীলার আর নীলের বিয়ের ছবি। তখনই মেল বক্স চেক করে দেখে একটা মেসেজে লেখা, তোমাকে ছেড়ে কোথাও যায়নি, শুধু সময়ের অপেক্ষা মাত্র, আবার ফিরে আসবো, শুধু অপেক্ষা করো। এর মানে কি নীল এখনো বেঁচে আছে? নীল বেঁচে থাকলেও কিভাবে বাঁচলো, আর বেঁচে থাকলে লুকিয়ে আছে কেন? এইসব প্রশ্ন নীলার মাথায় ঘুরপাক খেতে থাকে। নীলা একদিকে প্রশ্নের সমাধান খুঁজতে চাচ্ছে, অন্যদিকে নীল বেঁচে থাকার খুশিতে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। নীলা ল্যাপটপটা হাতে নিয়ে মেসেজটার সোর্স খুঁজতে থাকে যে কোথা থেকে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো তথ্য হাতে আসে না। নীলা জানে নীল কি জিনিস, আর ওর পাঠানো মেসেজের লোকেশন ও বের করতে পারবে না, তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীলা এখন অনেক করে চাইছে যাতে নীলের সাথে কথা বলতে পারে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন নীল চাইবে। নীলা নীলের অপেক্ষা করতে করতে কেটে গেছে আরও কয়েক মাস। নীলা এখনও এই আশায় বেঁচে আছে যে নীল ফিরে আসবে। নীলার বাবা মা সহ নীলের মা বাবা নীলার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নীলা সাফ না করে দেয়। নীলা বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। জব, নীলের স্মৃতি, এ নিয়ে নীলার এখনকার জীবন। নীলার অফিস ছুটি দিলে ওই দিন নীলা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি নিয়ে। নীলা ঢাকা পেরিয়ে বিশ্ব রোডের কাছাকাছি আসতেই পথে একটি রেস্টুরেন্টে চোখ যায়। রাস্তার সাথে হওয়ায় স্পষ্ট দেখতে পায় একজনকে। এ আর কেউ না, নীল। নীলা মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে। নীলা ভাবে হয়তো ভুল দেখেছে, চোখ মুখ মুছে আবার তাকায়, একই দৃশ্য দেখতে পায়। নীলা গাড়ি পার্ক করতে নিলে দেখে যে নীল একটি গাড়িতে উঠছে, সাথে আরও দুজন আছে, সাকিব আর নিলয়। নীলা ওদের দুজনকেও ভালো করে চেনে। নীলা গাড়ি পার্ক না করে ওই গাড়ির পিছু নেয়। গাড়িটা খুব দ্রুত চলছিল, আর ওই গাড়ির সাথে গাড়ির গতি মিলিয়ে গাড়ি চালাতে নীলার বেগ পেতে হচ্ছিল। নীলা দেখতে পায় গাড়িটা শহর ছেড়ে অনেকটা ভেতরে চলে আসে। গ্রাম এলাকায় ধরতে গেলে গাড়িটা একটা জমিদার বাড়ির সামনে এসে থামে। জমিদার বাড়িটার ভেতরে চলে যায় ওরা, পেছনে পেছনে নীলাও যায়। সাকিব বুঝতে পারে যে কেউ ওদের পিছু নিয়েছে, তাই পিস্তলটা বের করে পেছনে ঘুরতেই নীলাকে দেখতে পায়। নীলাকে দেখে পিস্তলটি নামিয়ে নেয়। নীলার চোখে চোখ পড়ে যায় সাকিবের, দেখতে পায় অনেক রাগ অভিমান। নিলয় আর নীল পেছনে সাকিবকে না দেখে এগিয়ে গিয়ে দেখে নীলাকে। নীলা নীলকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে লাফ দিয়ে জড়িয়ে নীলের কোলে উঠে কান্না করতে থাকে। সাকিব আর নিলয় সাইডে দাঁড়িয়ে চুপ করে আছে। কি আপনি এভাবে জোরে ধরে আসছেন কেন আমায়?
নীলা নীলের মুখে এই কথাটি শুনে নীলকে ছেড়ে দেয়। আমি জানতাম এমনই করবে। এখন তো আমাকে আর ভালো লাগবে না। বলো, তোমার নতুন স্ত্রী কই? কী সব আলতু ফালতু বলছেন? এই সাকিব, ইনিকে এখান থেকে নিয়ে যায় ওনাকে। ও তোর বউ। কিসের বউ? আমি কি বিয়ে করছি? কবে করলাম? তুই ভুলে গেছিস? এনাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। অনেকবার দেখেছি। তোরা একে নিয়ে যা, আমার মাথা ব্যথা করছে। ভাবি চলে আসেন। কি হয়েছে ওর? এমন করছে কেন? সে এক লম্বা কাহিনী, কিন্তু ও যা করছে তাও জানে না। ও আমাদের দুজনকেই মাঝে মাঝে চিনতে পারে না। কি হয়েছে ওর সেটা বলো। ওর মেমোরি লস হয়েছে। কি? এটা বলেই মাটিতে বসে পড়ে নীলা। নিজেকে শক্ত করুন, ওর ট্রিটমেন্ট চলছে। প্রথমে তো আমাদেরই চিনতে পারতো না, এখন ধীরে ধীরে সব মনে পড়ছে। কিভাবে হয়েছে এরকম? আমি বলি, আপনি সহ পুরো দুনিয়া জানে আমরা মৃত। ওদিন রাতে কি হয়েছিল এটা আমি বলি। অর্ক আমাদের সাথে বেইমানি করেছিল। নীল সাকিবকে গুলি করেছিল আর আমাদের সবাইকে সার্ভার রুমে আটকে দিয়েছিল। কিন্তু কেউ জানতো না যে সার্ভার রুমে একটা এক্সিট আছে, এমনকি আমরাও জানতাম না। শুধু নীল জানতো সার্ভার রুম থেকে আমরা ওই পথ দিয়ে বের হয়ে এসেছিলাম। ওই বাইক থেকে অনেকটা দূরে আমরা মেল হল দিয়ে বের হয়ে আমরা হসপিটালে যাচ্ছিলাম। তখনই এসে নীলকে একটা গাড়ি ধাক্কা মারে। সেই থেকে এই অবস্থা। ডাক্তাররা বলেছে অতিরিক্ত রক্তক্ষরণ, আঘাত লাগার জন্য এমনটা হয়েছে। আর আপনার কাছে একটা মেসেজ সেন্ড করা হয়েছিল, সেটা আমি সেন্ড করেছিলাম নীলের অর্ডারে। নীলা এতক্ষণে সব বুঝতে পেরেছে। এখন কি করা যায়? ওর ট্রিটমেন্ট চলছে, কালকে লাস্ট একটা অপারেশন হবে। সেটি সাকসেস হলে নীলের সব মনে পড়ে যাবে। আর ওর স্মৃতি না ফিরলে আমরা অনেক বড় বিপদে পড়ব। কেননা কেবল আমি জানি যে নীলের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম আছে, যেটি একটি স্যাটেলাইটে রাখা আছে। আর কেবল ওটিই পারে আমাদের সব আগের মতো করে দিতে। কিন্তু নীলের যেহেতু স্মৃতিশক্তি নেই, আর আমি অতটা দক্ষ নই যে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হ্যাক করে কন্ট্রোলে নিব। ওর এই প্রোগ্রাম, যার নাম রক্সি, সেটা অনেক পাওয়ারফুল। নীলের 5 বছরের সাধনা। সারা পৃথিবীর হ্যাকারদের নাচাতে যার কয়েক সেকেন্ড সময় লাগবে। নীল ওটার ব্যবহার খুব কম করত। আমার লাইফে আমি মাত্র একবার ওটিকে ব্যবহার করতে দেখেছি। বর্তমানে আমরা 3 জনই রক্সির নিরাপত্তায় আছি। নীল যদি 3 দিনে একবার রক্সির সাথে যোগাযোগ না করে, তাহলে রক্সি নিজে থেকে নীলকে খুঁজে নেয়। আরও এখনও আমাদের উপর নজর রেখে চলেছে। কেননা নীল ফার্ম হাউস থেকে বেরিয়ে রক্সিকে একটি কমান্ড দিয়েছিল যে ট্রাস্ট নোবডি অ্যান্ড প্রোটেক্ট মাই ফ্যামিলি। রক্সি কি আমার উপরেও নজর রাখছে? তোমার ফোন, ল্যাপটপ যা আছে সব রক্সির প্রোটেকশন আছে। তুমিও তো হ্যাকার, চাইলে পরীক্ষা করে দেখতে পারো। ও মাই গড, আমি নিজেও জানতাম না যে কেউ আমার উপর নজর রাখছে। নীল সুস্থ হলেই আমরা সবাই আগের মতো জীবনযাপন করতে পারবো। আবার সবটা আগের মতো হয়ে যাবে। নীলের অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে। কালকে ঢাকা হসপিটালে নীলের অপারেশন হবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যাই। নো প্রবলেম। বাট না, বাড়িতে কি বলবেন? ওরা তো নীলের মৃত্যুতে এমনিতেই ভেঙে পড়েছেন। এখন যদি আবার তোমাকে নিয়ে টেনশনে পড়ে যায় তাহলে? ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। সবাই জানে আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি। তোমার অফিসের কাজের ক্ষতি হবে না? না, বলে দিব যে আমি অসুস্থ। তাহলে তো হয়েই গেল। নীলা আলাদা একটি রুমে চলে যায়। প্রায় রাত হয়ে এসেছে। গাড়ি থেকে লাগেজ নিয়ে আসে। রাতের খাবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে বলে সাকিবকে। সাকিব এনে দিলে নীলা রান্না শুরু করে দেয়। রান্না শেষ হতেই সবাই টেবিলে এসে খেয়ে যায়। নীল এসে কিছুক্ষণ নীলার চেহারার দিকে চেয়ে থাকে, আবার খাওয়ায় মনোযোগ দেয়। খাবার শেষে নীল ও চলে যায়। দুপুরে নীলের অপারেশন, তাই সবাই প্রিপারেশন নিতে থাকে। সবাই হসপিটালে চলে এসেছে। অপারেশন একটু বাদেই শুরু হবে। নীলকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ইঞ্জেকশন দিয়ে। নীলকে ওটিতে নেওয়া হচ্ছে। নীলা নীলের স্ট্রেচারের সামনে দাঁড়িয়ে নীলের গালে, চোখে মুখে চুমু এঁকে দেয়। নীলা কাছে নীলা অপারেশনের ফর্মালিটি পূরণ করার সময় একটি ফর্ম পড়েছিল। ওখানে লেখা ছিল যেহেতু ব্রেন সংক্রান্ত অপারেশন, তাই রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু অপারেশনটা করাও যে জরুরি। নীল,
তোমাকে ফিরে আসতে হবে, আমার জন্য হলেও ফিরে আসতে হবে। নীলকে ওটিতে নেওয়া হয়েছে। নীলা নীলের মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। নীলের অপারেশন শুরু হয়ে গেছে। নীলা, সাকিব, নিলয় ওরা সবাই বাইরে ওয়েট করছে। অপারেশন শেষ হতে 4 ঘন্টার মতো সময় লাগবে। নীলা জোহরের ওয়াক্তের নামাজ পড়ে নেয় আর আল্লাহর কাছে নীলের সুস্থতার জন্য দোয়া কামনা করে। অপারেশনের সময় যেন শেষ হচ্ছে না। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন অপারেশন শেষ হবে আর তারা সেই আগের নীল হ্যাকার কিংকে দেখতে পাবে। সাইবার জগতে সবাই হ্যাকার কিংয়ের অফলাইন অ্যাক্টিভিটি নিয়ে চিন্তিত। অনেকে খুশি, আবার অনেকে হতাশা নিয়ে বসে আছে। নীলের অপারেশন শেষ, ওটি থেকে ডাক্তাররা বের হয়েছে। ডাক্তার, আমার হাজব্যান্ডের কি অবস্থা? চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল। ওনার জ্ঞান ফিরতে একটু টাইম লাগবে, আর এতক্ষণ এই পুরো সময়টা ওর পাশে কেউ সব সময় থাকতে হবে, প্রেশার কেয়ার নিতে হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ডাক্তার, আমি সব সময় ওর পাশে থাকবো, প্রপার কেয়ার নিব। আজ 2 দিন হয়ে গেছে, নীলের জ্ঞান এখনও ফিরেনি। ডক্টরদের মতে ব্রেনের অপারেশন, তাই সবটা সামাল দিয়ে সুস্থ হতে একটু সময় লাগবে। সাকিব আর নিলয় বাইরে গেছে কিছুক্ষণ আগে। নীলা রুমে নীলের বেডের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। হঠাৎ কোনো কিছুর আওয়াজে নীলার ঘুম ভেঙে যায়। নীলা চেয়ে দেখে গ্লাস ফ্লোরে পড়ে আছে আর নীল একটু একটু করে চোখ খুলছে। তোমার জ্ঞান ফিরেছে তাহলে? নীলা ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকে। ডাক্তার চলে আসে। আস্তে আস্তে চোখ খুলুন। আমার মাথায় এত ব্যথা করছে কেন? আপনার ব্রেনের অপারেশন হয়েছিল, তাই এখন একটু ব্যথা অনুভব হবেই। একটু ওয়েট করুন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। আমার ব্রেনের অপারেশন হয়েছিল মানে? আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। নীল আস্তে আস্তে সবটা মনে করার চেষ্টা করে। নীলের ঝাপসা ঝাপসা করে সব মনে পড়তে থাকে। এক পর্যায়ে নীলের সব মনে পড়ে যায়। ফার্ম হাউসের সব ঘটনা, অর্কের বিশ্বাসঘাতকতা, আগুন লাগা, অ্যাক্সিডেন্ট, সবটা। নীল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। নীলা, তুমি এখানে? যাক বাবা, চিনতে পেরেছো অবশেষে। আমি আবার কবে তোমাকে চিনলাম না? সে অনেক লম্বা কাহিনী। বলো, আমি শুনতে চাই। নীলা নীলকে প্রথম থেকে সবটা খুলে বলে। সরি তোমাদের সবাইকে কষ্ট দেওয়ার জন্য। বাবা মা ঠিক আছে তো? হুম। এদিকে আসো। নীলা নীলের পাশে বসে। নীল নীলাকে এক টানে বেরিয়ে নিয়ে আসে। কি করছো? এতদিনের পাওনা সব সুদে আসলে পরিশোধ করছি। এটা বলেই নীলাকে কিস করতে থাকে। নীলাও রেসপন্স দিতে থাকে। এক পর্যায়ে দরজায় কারোর ঠকঠকানির আওয়াজে দুজনের ঘোর কাটে। চলে আসুন। সাকিব আর নিলয় ভেতরে প্রবেশ করে। কিরে ফকিনীরা, কেমন আছিস? কোথায় গেছিলি? হাই রে, তুই ভাই চিনতে পারছিস? এটাই অনেক। তাই বলে যদি ফকিন্নি হতে হয় তাও রাজি। হালা, তুই ফকিন্নি, তোর গোষ্ঠী ফকিন্নি। অনেক জ্বালাইছিস, এখন আমাদের পালা, এখন তোকে জ্বালামো। জ্বালাইস। অর্ক আর ওই হ্যাকারদের কি খবর? ওরা এখন দেশের বাইরে আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারবো না। ওরা জানে আমরা মোড়ে বেঁচে আছি? না, জানলে তো ওরা আমাদেরকে খতম করে দিত, কারণ আমাদের থেকে ওদের ক্ষমতা তখন অনেক বেশি ছিল, আর তখন তুই থেকেও ছিলি না। আর ভাই, আর এই তোর এই আয়ারি রে সামলা, দেখ এখনো হয়তো আমাদের উপরে নজরদারি চালাচ্ছে। সব সামলাবো। নীলা, তোমার ফোনটা দাও তো। নাও। নীল কি যেন ডায়াল করে কল লাগায়। হ্যালো। ইয়েস বস। কি আপডেট আছে? সাইবার জগতে আপনাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। রক্সি, তোমার স্যাটেলাইটের সাহায্যে আমাকে একটা ডিভাইসের লোকেশন জানাও। বস, আইপি অর সামথিং? ক্লেভার, নোট ডাউন 567.44.89.332। বস, এই আইপির লোকেশন বর্তমানে সাইবেরিয়ায় একটি হোটেলে শো করছে। আমি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসটার লাইভ ফিড সেন্ড করছি। তোমার অরবিটাল লোকেশন তো এখন সাইবেরিয়ার আশেপাশে নাই, তাহলে কিভাবে করবা? বস, আমি সব স্যাটেলাইট অ্যাক্সেস নিতে পারি। গুড, বাট কেয়ারফুল। অলওয়েজ। নীল মোবাইলে লাইভ ভিডিও দেখছে হোটেলটার। থার্মাল ইমেজিং সেন্ড করব? ইউ আর টু ফাস্ট। রক্সি থার্মাল ইমেজিং সেন্ড করে দেখতে পায় যে সোফার মতো কিছুতে 3 জন বসে আছে, আর তার সাইডে আরেক সোফায় আরো 2 জন বসে আছে। একজনের হাত পা নাড়ানোর ধরন দেখে বোঝা যাচ্ছে যে সে মহিলা,
একজন হলো অর্ক, আর বাকি 3 জন হ্যাকার টিমের সদস্য, আর মহিলাটাও নিশ্চয়ই তাদের ব্যতিক্রম নয়। সাকিব, নিলয় আর নীলা নীলের সব কথা শুনছে। ওকে রক্সি, স্টে অ্যালার্ট অ্যান্ড কিপ মি আপডেটেড অ্যাবাউট দিস আইপি। ওকে বস। নীল কল কেটে দেয়। ভাই, এইটা এই আয় নাকি অন্য কিছু? ওর সামনে তো তুইও কিছু না। আরে ভাই, ওরে বানাইছি তো আমি। সেটাও ঠিক। এখন নেক্সট প্ল্যান কি? অর্ক আর হ্যাকারদের ধ্বংস। কিন্তু কিভাবে? কোনো প্ল্যান করেছিস? আমার আবার প্ল্যান? আমাকে রিলিজ দেওয়া হবে কবে সেটা বল। 7 দিন পর। 7 দিন? কেন সহ্য হয় না? সুস্থ হতে না হতেই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি শুরু করে দিয়েছো। কুল জান কুল, তোমাকে তো বুঝতে হবে আমার অবস্থাটা। আর তুমি কি ভেবেছো যে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেবো, ওদের ওপর কোনো প্রতিশোধ না নিয়ে? না। তাহলে এত বেশি বোঝো কেন? সাকিব আর নিলয় বাইরে চলে গেছে। এদিকে নীল নীলার চোখের দিকে পলকহীনভাবে চেয়ে আছে। নীলাও সেম। নীল নীলের ঠোঁটের দিকে ইশারা করে চোখ টিপ দেয়। নীলা চোখ গরম করে। নীল এমন ভাব করলো যেন কোনো বাচ্চাকে খেলনা থেকে বঞ্চিত করা হচ্ছে। নীলা হাসতে লাগলো নীলের কর্মকাণ্ডে। নীল এমনিতেই নীলার মায়ায় পড়ে আছে, তার উপর নীলার ঠোঁট বাঁকানো হাসি। নীল নীলাকে চট করে কিস করে বসে। বাকিটা বলবো না, শরম করে। রাতে নার্স ডাক দিতে এসে ঘুরে যায়। কারণটা আপনারা জানেন। যতদিন যাচ্ছে নীল ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। আজ নীলকে রিলিজ দেয়া হবে। সকালে সাকিব আর নিলয় এসেছে। তাদের জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ আছে যা তারা জানে না। নীলসহ সবাই বেরিয়ে এয়ারপোর্টে চলে যায়। গাড়ি নীল চালাচ্ছিল, তাই কেউ বুঝতেও পারেনি যে তারা কোথায় যাচ্ছে। বেরিয়ে পড়ো সবাই। এয়ারপোর্টে যে? এয়ারপোর্টে। নীল, তোর মাথায় কি চলছে একটু খুলে বলবি? আমিও কিছু বুঝতে পারছি না। আমরা সাইবেরিয়া যাচ্ছি। হুট করেই? গোছগাছ করার টাইমও তো দিলি না। কে বললো হুট করে? সব প্ল্যান করেই আছে। রক্সি আর আমি সবটা প্ল্যান করে রেখেছি, তাই চিন্তার কোনো কারণ নাই। পাসপোর্ট আর বাকি সব কিছু আছে, সব ম্যানেজ করে রেখেছি। তুই ভাই কখন কি করিস আমি নিজেও জানি না। বেশি কথা না বলে ভেতরে চল, পাইলট অপেক্ষা করছে। সবাই ভেতরে যায়। ভিআইপি কাউন্টার দিয়ে একটা প্রাইভেট জেটের সামনে দাঁড়ায় নীল। তোরা উঠে পড়, ভেতরে একটা ছেলে আছে, ও তোদের গাইড করবে। মানে কি, তুমি আমাদের সাথে যাচ্ছ না? না, আমি আরেক প্লেনে করে যাচ্ছি, সবটা তোমাদের সেফটির জন্য। এটা কোনো কথা হলো? আমি তোমার সাথে যাব। নীলা, যা বলছি তাই করো। তুমি ভুলে যেও না আমি সাধারণ কোনো পাবলিক না, আমি হ্যাকার কিং, যার হাজার হাজার শত্রু আছে। আর আমি চাই না আমার জন্য কোনো বিপদ হোক তোমার বা তোমাদের। নীলা আর কিছু না বলে চুপ করে যায়। নীল বুঝতে পারে পাগলিটা অভিমান করেছে। নীল নীলার কপালে আলতো করে একটা কিস করে, তারপর চলে যায়। নীল মুহূর্তের ভেতরে মিলিয়ে যায়। নীলাসহ সবাই প্লেনে উঠে বসে। একটা ছেলেকে দেখা যায়। হাই, আমি রাজ, আমি তোমাদের গাইড করব। আপনি নীলকে কিভাবে চেনেন? আমার যদি ভুল না হয় তাহলে আপনি নীলের স্ত্রী আর আমি নীলের সাইবার ফ্রেন্ড। সাকিব আর নিলয় ওর সাথে পরিচয় হয়ে নেয়। প্লেন কিছুক্ষণের ভেতরে টেক অফ করবে। গন্তব্য সাইবেরিয়া। নীলার প্রচুর টেনশন হতে থাকে নীলকে নিয়ে। নীলাকে নীল রক্সির এক্সেস দিয়ে, তাই নীলা নীলের অবস্থান সম্পর্কে জানতে চায়। রক্সি, নীল এখন কোথায় আছে? প্লেনে। ও কি সাইবেরিয়া যাচ্ছে? প্লেনের রুট দেখে তো তাই মনে হচ্ছে। লীলা আর বাকি সবাই অনেকক্ষণ পর সাইবেরিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে। রাজ ছেলেটা খুবই মিশুক, আবার অনেক ট্যালেন্টেডও। হ্যাকার কিংয়ের ফ্রেন্ড বলে কথা। সবাই বেরিয়ে পড়ে। এয়ারপোর্ট থেকে একটা গাড়ি দাঁড়িয়েছিল। নীলা আর বাকিরা গাড়িতে বসে পড়ে। শহর পেরিয়ে একটা নির্জন এলাকায় গাড়িটি ঢুকে পড়ে। কিছুক্ষণের ভেতরে গাড়িটি থেমে যায়। সবাই দেখতে পায় একটি চার্চ এর সামনে গাড়িটি থেমে গেছে। আমরা কি চার্চে থাকবো? আগে দেখুন তো, পরে বলেন। সবাই নেমে পড়ে আর চার্চের পেছনে চলে যায়। পেছনে একটা দরজা ছিল, সেটা খোলা হলে আরেকটা দরজা আসে, সেটিও খোলা হয়। এবার আরেকটি দরজা আসে, এটি স্টিলের। তার পাশে আই স্ক্যানারে লাগানো। রাজ আর চোখগুলো স্ক্যানারের কাছে গিয়ে যেতেই একটা হালকা নীল রঙের আলো রাজের চোখ নিচ থেকে উপর হয়। দরজাটি খুলে যায়। ভেতরের দৃশ্য দেখে সবাই অনেক অবাক হয়। এরকম একটা গ্রাম্য এলাকায় একটা চার্চের ভেতরে এরকম কিছু থাকবে কেউ আশা করেনি। সিঁড়ি নেমে গেছে নিচের দিকে।
রাজ আগে আগে চলছে, তার পিছে পিছে সবাই। সিঁড়ি দিয়ে দোতলার মতো নামার পর একটা লিফট পড়ে সামনে। সবাই লিফটে উঠে পড়ে রাজের পিছু পিছু। লিফট নিচে নামতে থাকে, তারপর খুলে যায়। অবাকের উপর অবাক হয় সবাই। একটা আন্ডারগ্রাউন্ড ব্যাংকারের মতো, পুরোটা অনেক হাইটেক, অনেক দামি দামি জিনিস লাগানো এখানে। একটা ফ্যামিলির প্রয়োজনীয় সকল জিনিস আছে এখানে। 10টার উপরই রুম আছে। নীলা, সাকিব আর নিলয় চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। অবাক হওয়ার মতো কিছুই নাই। গরিবের প্রাসাদে আপনাদের স্বাগতম। ভাই, কে তুমি? আর এটা কি? গরিবের প্রাসাদ বলা চলে না। আমি তেমন কেউ না। এটা বলে একটা কার্ড এগিয়ে দেয়। সাকিব কার্ডটি দেখে অনেকটা অবাক হয়, ভ্রু কুঁচকে তাকায় রাজের দিকে। নিলয়ও একই কাজ করে। কি হয়েছে? এভাবে রিয়েক্ট করার কি আছে? তুমি জানো না নীলা ওকে? কে? পৃথিবীর সবচেয়ে বড় টেক জয়েন্টের নাম শুনছো? হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও সেই কোম্পানির সিইওর পিএ। জি, ঠিক ধরেছেন। আর আপনারা যে ব্যাংকারের অবস্থান করছেন সেটি নীলের। কি নীলের? কেন, আপনি জানেন না? সাকিব আর নিলয় হ্যাং হয়ে গেছে। আজ নীলের এইসব হতে যাবে কেন? নীলেরই। আরে ভাই, নীলের কাছ থেকে এত টাকা আসবে কোথা থেকে? সেটা এতক্ষণ ভাববেন না কেন? প্রাইভেট জেট, ভিআইপি ফ্যাসিলিটি, এখন এই বাংকার, এইসব নীলের। সাকিব, নিলয়, এই সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও। আর আমারও। কেন, নীল তোমাদের কিছু বলেনি এই ব্যাপারে? সাকিব, নিলয় আর নীলা তিনজন একসাথে নাবোধক মাথা নাড়ায়। তাহলে আমি কি সব বলে দিলাম? এটা বলে রাজ মাথায় হাত দেয়। রাজ জানতো না যে নীল এদের কিছু বলেনি নিজের ব্যাপারে। কিভাবে জানবে সে? নীল তো তাকে বলেনি। আর কে এমন আছে যে নিজের স্ত্রীকেও নিজের পরিচয় জানে না? এদিকে নীলা, সাকিব আর নিলয় ভাবছে যে নীল কেন লুকালো তার পরিচয়। আরে এইদিকে রাজ ভাবছে সে বলে দিয়ে কি খুব বড় ভুল করে ফেললো। তোমাদের একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলুন, রাখার মতো হলে অবশ্যই রাখবো। নীলকে বলবো না যে আমি ওর পরিচয় বলে দিয়েছি। কেন? ও জানতে পারলে আমাকে খুব কেলাবে। আচ্ছা, বাট দেখি শালা কতদিন নিজের পরিচয় লুকিয়ে রাখে। আমিও দেখব। রাজের মোবাইলে কল আসে। হ্যালো বস। ওকে, আমি আসছি। নীল চলে আসছে, প্লিজ ওকে কিছু বলবে না। রাজ এটা বলেই চলে যায় বাইরে। একটু বাদে নীল সহ রাজ আসে। নীল নিজেকে আড়াল করার চেষ্টা করছে। এটা দেখে নীলা এগিয়ে যায়, দেখতে পায় যে নীলের হাতের অনেকটা কেটে গেছে। নীল, কি করে এমন হলো? আমি এই জন্যই তোমাকে একা ছাড়তে চাই না। আমি একা আসছি, এই জন্য তোমরা সিকিউর আসো, নাহলে এতক্ষণে আজলের সাথে সাক্ষাৎ হয়ে যেত। কেন, কি হয়েছে? পরে জানলে হয় না? আগে ব্যান্ডেজ করে নেই। ও হ্যাঁ, ব্যান্ডেজ করে নে। নীলা নীলের হাতে ব্যান্ডেজ করছে আর নীল বলতে লাগলো কি করে হাত কেটেছে। আমরা যে এখানে আসছি সেটা অর্ক জেনে গেছে। অর্ক জেনে গেছে আমরা বেঁচে আছি? সেটা না, কিন্তু অর্ক এটা জেনেছে যে বাংলাদেশ থেকে কেউ ওকে মারতে আসছে। তুই কিভাবে জানলি? আমি আরেকটা প্রাইভেট জেট নিয়ে আসতে পারতাম, পরে ভাবলাম যে রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই নর্মাল প্লেনেই আসছি। আর যখন এখানকে এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন রক্সি আমাকে কিছু মেসেজ শো করলো, যেগুলো র্যান্ডমলি আদান প্রদান করা হচ্ছিল। আর সব কটা অর্কর আইপি থেকে, যেটার উপর রক্সি নজর রাখছিল। অর্ক হ্যাকারদের সাহায্যে বুঝতে পেরে গেছিলো যে তার আইপিতে কেউ নজর রাখছে। সেটার সোর্স খুঁজতে গিয়ে আমার ফোনে আইপি পায়, যেটা রক্সি সিকিউর করার পরও আমি সিকিউরিটি ডিসেবল করেছিলাম কিছু কাজ করার জন্য। আর যখন দেখতে পায় যে আইপির লোকেশন বাংলাদেশ থেকে সাইবেরিয়া শিফট হচ্ছে, তখন আমাকে মারার জন্য কিছু লোকাল মাফিয়া হায়ার করে। ওদের থেকে লোকোতে একটা ট্যাক্সি হায়ার করেছিলাম, কিন্তু ওরা সেটারও পিছু নেয়। পরে এক পর্যায়ে ওদের গাড়ির সাথে ট্যাক্সির সংঘর্ষে আমার হাত কেটে যায়। তাহলে তুই বেঁচে ফিরলি কিভাবে? বেঁচে ফিরলো কিভাবে সেটা বড় কথা না, বেঁচে ফিরেছে এটাই অনেক। নীলা, আমাকে বলতে দাও। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়েই লোকাল পুলিশকে ইনফর্ম করি যে আমাকে মারার প্ল্যান করা হয়েছে, তাই পুলিশও আমাদের পিছু নিয়েছিল। কিন্তু যখন আমার ট্যাক্সি থেমে গেল তখন ওরা পুলিশ দেখে পালিয়ে যায় আর আমি বেঁচে যাই। ওরা আবার তোকে ট্রেস করবে না তো? আরে না, আমি সব সিকিউর করে রেখেছি। আর আমি যে এখানে এসেছি তার কোনো প্রুফই রাখিনি, সব মুছে ফেলেছে রক্সি, তাই আর কোনো ঝামেলা হবে না। কিন্তু অর্ককে আমি দেখে ছাড়বো। সে দেখো, এখন রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমোতে যাও। আচ্ছা ঠিক আছে। নীলাকে রাজ কিচেন দেখিয়ে দেয়। নীলা কিচেনে গিয়ে সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে।
যা নীলের ফেভারিট। নীল তো রাক্ষসের মতো খেতে শুরু করে। নীলের খাওয়ার মাঝপথে খেয়াল হয় তার চারপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এক একজনের মুখের অবস্থা দেখে নীল খানিকটা লজ্জা পায়। সাকিব মুখে দেবার জন্য খাবার তুলছিল, কিন্তু নীলের খাওয়ার নিনজা টেকনিক দেখে সে খাবার মাঝপথে আটকে আছে আর মুখ হা হয়ে আছে। নিলয় প্লেটে হাত দিয়ে বসে বসে ওর খাওয়ার পদ্ধতি দেখছে, আর রাজ আর নীলার মুখ এত বড় হা হয়েছে যেন টাইটানিক ঢুকে যাবে অনায়াসে। নীল তার প্লেট থেকে খাবার নিয়ে নীলার মুখে ঢুকিয়ে দেয়। এভাবে চেয়ে কি দেখো, নজর লাগবে তো। এটা বলে একটা হাবলা মার্কা হাসি দেয়। নীলাসহ সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এবার নীল ব্যাককেলের মতো তাকিয়ে দেখছে। খাওয়ার পর্ব শেষ হলে নীলসহ সবাই বসে আছে সোফায়। একটা কথা বলবে নীল? হ্যাঁ বলো। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? না, কি লুকাবো? সত্যি? যদি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু আমার সাথে সেই দিনই শেষ দিন হবে। নীল এবার একটু বিপাকে পড়ে যায়। কি করবে সে? নীল কি বলে দেবে সবাইকে তার আসল পরিচয়? নীল আর দেরি না করে গাড়িটা মানে ওদের জমদূতের গ্যাস অপশনটি অন করে দেয়। ক্যামেরায় ওদের লাফালাফি দেখা যাচ্ছে। আরে ভাই, ডিজে গাল চলছে না যে ওরা নাচছে? ওরা সবাই বিষের প্রবেশ শটফট করছে। বিষ যেটা ওদের দেয়া হয়েছে সেটা অনেক মারাত্মক। কিছুক্ষণের ভেতরে ওদের ব্রেন আর ফুসফুস বন্ধ হয়ে যাবে, আর খেল খতম। নিথর দেহগুলো মাটিতে পড়ে আছে। নীল কনফার্ম হয় যে ওরা মারা গেছে, তাই গাড়ি নিয়ে নীলার কাছে চলে আসে। পথের মধ্যে একটি খবর নীলকে নাড়িয়ে দেয়। নীল দ্রুত বেগে ব্যাংকারের পথে ছড়ে। নীল ফোন পাওয়া মাত্র অস্বাভাবিক আচরণ করতে থাকে। দ্রুত পায়ে ব্যাংকারে পৌঁছে ব্যাংকারে প্রবেশ করে নীলাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। সারা রাস্তা নীল একটা কথাও বলেনি। নীলকে চুপ থাকতে দেখে সাকিব আর বাকিরাও কিছু বলে না। সাকিব ও বাকিরা বুঝতে পেরেছে যে নীল কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা বলে না। নীল এয়ারপোর্টে পৌঁছে রক্সির সাথে কথা বলতে থাকে। রক্সি, দ্রুত আমার জন্য আমেরিকার ফ্লাইটের ব্যবস্থা করো। একটু সময় লাগবে টিকিট ম্যানেজ করতে। টেক ইউর টাইম বাট ফাস্ট। অলওয়েজ। নীল ফোন কেটে দিয়ে একটি বেঞ্চে বসে পড়ে। কি হয়েছে নীল? কিছু না। তাহলে এমন করছো কেন? আর হঠাৎ আমেরিকায় বা যাচ্ছি কেন? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। নীলাসহ সবাই নীলের এরূপ ব্যবহারের মানে বুঝতে পারল যে হঠাৎ নীল কেন এমন করছিল। কিভাবে? বাবা মেক্সিকোতে একটা ডিল করতে গেছিল। ডিল শেষ করে ফেরার সময় গাড়ির সামনে কিছু লোক দাঁড়ায় যে তাদের কেউ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু যখন বাবা গাড়ি থেকে নামে ওই লোকটা সাহায্য করার জন্য, তখন তারা বাবাকে ঘিরে ধরে, গার্ডদের গুলি করে, বাবার গায়েও গুলি করে, বাবাকে গুলি করে ফেলে রেখেছিল। সেখানে স্থানীয় কিছু লোক বাবাকে পেয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে, পরে হাসপাতালে পাঠায়। কে করেছে এমন? আমার তো মনে হচ্ছে না এটা কোনো দুর্ঘটনা বা ছিনতাইকারীদের কাজ। এটা হিয়ার সেলের কাজ। ওই শালা বাবার এই অবস্থা করছে। ওকে আমি হাতের কাছে পেলে যে কি করব? ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। ও এবার বুঝবে কত ধানে কত চাল। একবার আমাকে আমেরিকা পৌঁছতে দে। রক্সি ফ্লাইট ডিটেল আর সবকিছু নীলকে জানিয়ে দেয়। নীলসহ বাকি সবাই ফ্লাইটে উঠে পড়ে। ফ্লাইট ছুটতে থাকে আমেরিকার উদ্দেশ্যে। নীল ফ্লাইটের মধ্যে কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিল ল্যাপটপে, হয়তো কোনো কাজ করছিল। ফ্লাইট ল্যান্ড করে। নীল সবাইকে নিয়ে একটা বাড়িতে ওঠে। বাড়িটা কার নীল? কেন, পছন্দ হয়নি? না না, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এটা আমার বাড়ি। কি? এটা তোমার বাড়ি? তোমারও। আর এটা তো কেবল শুরু, আরো কত কিছু দেখবা। নীলা বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। নীল বেরিয়ে যায় নীলাকে বাড়িতে রেখে। বাড়িতে মহিলা সার্ভেন্ট আছে, তাদের ভরসায় রেখে যায়। নীল খবর নিতে থাকে সবার থেকে। সবাই জানে যে নীল মৃত, তাই সবাই চাচ্ছে নীলদের সব সম্পত্তি হাত করে নিতে। এর আগেও একবার সবাই সুযোগ ছাড়া হয়েছে সাইদুল হোসেনের হাতে ক্ষমতা চলে যাওয়ায়। আর সাব্বির হোসেন ছিল সাব্বির হোসেন যখন চলে যায়। আর কিছুদিন আগে সাব্বির হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। সাব্বিরের এখন মূল কাজ অফিসের মানে কোম্পানির মানুষদের পক্ষপাতিত্ব যাচাই করা। পরের দিন সকালে ইন্টারভিউ দিতে যাচ্ছে সাব্বির। হ্যাঁ, নিজের কোম্পানিতেই। কাগজপাতি কাল রাতেই ঘেটে রেখেছে। মানে যারা কাজের জন্য অ্যাপ্লাই করেছে তাদের অনেকে চাকরি পেয়েছে কেবল ঘুষের জোরে, আর মেরিট ক্যান্ডিডেটদের চান্স দেওয়া হয়নি। সাব্বির সেখানে নিজের কাগজপাতি বসিয়ে দিয়েছে যেন কেউ সন্দেহ না করে।
মানে এখন কেবল অফিসে জয়েন করার অপেক্ষা। একটা ছেলে স্টাইলিশ হয়ে অফিস করিডোর দিয়ে হেঁটে রুমের দিকে যাচ্ছে। পরনে একটা কালো অফিস প্যান্ট, সাদা শার্ট, নীল ফ্রেমে চশমাটি যেন চেহারার একটি গাম্ভীর্য এনে দিচ্ছে। হ্যাঁ, এটার কেউ না, সাব্বির। সাব্বির এগিয়ে যাচ্ছে ইন্টারভিউ রুমের দিকে। অনেকে বসে আছে এখানে, সবাইকে মোটামুটি চিন্তিত দেখাচ্ছে। সাব্বির কয়েকজনের সাথে পরিচয় হয়ে নেয়। পরিচয় পর্ব শেষে সাব্বিরের ডাক পড়ে ভেতর থেকে। সাব্বির এগিয়ে যায়। এখানে 3 জন লোক বসে আছে, একজন মহিলা আর 2 জন পুরুষ। ইন্টারভিউ শুরু হলো। সাব্বিরকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে সবাই, আর সাব্বির উত্তর দিয়ে যাচ্ছে। আসলে রক্সি সাব্বিরকে সব বলে দিচ্ছে। সাব্বিরের কানের ভেতরে একটা অনেক ছোট্ট স্পিকার লাগানো আছে, যেটা কেউ দেখেনি। ইন্টারভিউ কমপ্লিট হয়, সাব্বিরের চাকরি হয়ে গেছে। বাইরে বসে থাকা কিছু লোককে সাব্বির দেখতে পায় না। সাব্বিরের জয়নিং ডেট কালকে, তাই সাব্বির সিদ্ধান্ত নেয় তার বাবাকে দেখে আসবে। সাব্বির রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। সাব্বিরের ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই, কারণ সাব্বিরকে কেউ চিনতে পারবে না। সে কত বছর আগে দেখেছে সেই সাব্বির আর এই সাব্বিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সাব্বির হাসপাতালে, তার বাবা কোন কেবিনে আছে সেটা কোনো মাধ্যমে জানতো, তাই সেই কেবিনে যায়। গিয়ে দেখে তার বাবাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। অক্সিজেন চলছে, পাশে একজন বসে আছে। সাব্বির কেবিনে ঢুকে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে ঠিক চিনতে পারলাম না, কে তুমি? আর হুট করে এই রুমেই বা ঢুকে পড়েছো কেন? ইনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ডক্টর ঘুমের ইনজেকশন দিয়ে গেছে, কিন্তু তুমি কে আর এসব জিজ্ঞাসাই বা করছো কেন? বললে চিনবেন আমাকে? আমি সাব্বির হোসেন, সাইদুল হোসেনের একমাত্র ছেলে। শাহেদ বিস্ময় ভরা চোখে সাব্বিরের দিকে তাকায়। সাব্বিরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি জানতাম তুই মরিসনি, তুই বেঁচে আছিস। তোর বাবাকে এভাবে অসহায় রেখে তোর কিছুই হতে পারে না। আঙ্কেল কান্না থামান, আমি এসে গেছি, এখন সব আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বাবা, আমি যে শুনেছিলাম তুই মারা গেছিস, সেটা কে ছিল? সাব্বির শাহেদকে সবটা খুলে বলে। বাবা, একটা মানুষের জন্য আজ আমাদের সবার এই অবস্থা। আঙ্কেল ওদের কি হাল করবো আপনি ভেবেও কুল পাবেন না। আচ্ছা আঙ্কেল, মা আর বোন কোথায়? ওরা ঠিক আছে তো? তোর মা বাড়িতে গেছে খাবার রান্না করে আনতে। আর তোর বোন? কি হলো আঙ্কেল, থেমে গেলেন যে? ওকে হিয়া ধরে নিয়ে গেছে, আর ও ডেরায় বন্দি করে রেখেছেন। কি? সাব্বির যেন রাগের চরম পর্যায়ে আছে। হ্যাঁ, তোর বাবাকে যেদিন গুলি করা হয় সেদিনই আমি তোর বোনকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলাম। সেখানে আমাকে গুলি করা হয়, কিন্তু আমার গুলি লাগেনি। আর তোর বোনকে পরীকে ওরা ধরে নিয়ে যায়, ওর সাথে আমার মেয়েকেও নিয়ে গেছেন। আঙ্কেল আমি আসছি, বোন রাতেই বাড়ি ফিরে আসবে, চিন্তা করবেন না, আপনার মেয়েরও কিছু হবে না। আমি জানি তুই পারবি বাবা, কারণ সাইদুল হোসেন কোনো কাপুরুষকে জন্ম দেয়নি। আচ্ছা তাহলে আমি আসি আজকের মতো, আর মা সহ কাউকে জানাবেন না যে আমি বেঁচে আছি। ওকে। সাব্বির দ্রুত পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। হ্যালো শাকিব। হ্যাঁ বল। তুই নিলয় সহ রাজকে নিয়ে তাড়াতাড়ি স্টেডিয়ামের পাশে আয়, আর মিশন আছে, সাথে জিনিসগুলো আনিস। ওকে। সাকিব আর রাজ গাড়ি নিয়ে স্টেডিয়ামে চলে আসে। সাব্বির ওদেরকে সবটা বলে। সবাই যেন রেগে অগ্নিমূর্তি হয়ে আছে আজ। ওদের ডেরা চিনিস তুই? না, কিন্তু চিনতে কতক্ষণ রক্সি? ইয়েস বস। 28 তারিখ দুপুরে এয়ারপোর্টে গোলাগুলি হয়েছিল, সেখান থেকে 2টো মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল, আর ওরা নিশ্চয়ই গাড়ি করে এসেছিল। ওদের গাড়িগুলোকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কানেক্ট করো আর লোকেশন বের করো। ওয়ার্কিং ডান। গাড়িগুলো ARD কনস্ট্রাকশন এরিয়ায় ঢুকে গায়েব হয়ে গেছে, মানে ওখানেই আছে। ওকে, গুড জব। স্যাটেলাইটের মাধ্যমে ওই এলাকায় নজর রাখো, আর কিছু পেলে আমাকে জানিও। ওকে বস। আর দেরি না করে গাড়ি চলতে থাকে ARD কনস্ট্রাকশন এলাকার উদ্দেশ্যে। ARD কনস্ট্রাকশন এলাকা খুব একটা বেশি দূরে না, মাত্র 30 কিলোমিটার। সাব্বির গাড়ি চালাচ্ছে তুমুল বেগে। আস্তে চালা গাড়ি, না হলে ওদের উপরে পাঠানোর আগে আমাদের উপরে যেতে হবে। শালা আমার বোনকে আটকে রেখেছে, আর তুই বলছিস আমি শান্তভাবে আস্তে গাড়ি চালাবো? কাম ডাউন। উত্তেজিত হয়ে কোনো কিছু সমাধান মিলে না, তাই উত্তেজনাকে কন্ট্রোল করো। চেষ্টা করছি, বাট ওদের না মারার পর্যন্ত আমার শান্ত হতে পারছি না আমি। সাব্বির গাড়ি চালাতে থাকে। আর মাত্র কিছু পথ কনস্ট্রাকশন এলাকায় গাড়ি ঢুকে পড়ে। গাড়ির আওয়াজ পেয়ে কয়েকটা লোকাল গুন্ডা বেরিয়ে আসে। হিয়ার হবে হয়তো। কিরে, তোরা এখানে এসেছিস কেন? মারতে এসেছিস? সাব্বিরের টেম্পার এমনিতেই হাই হয়ে রয়েছে। আরে শালা, তোর হাতেই মরবো আজ, নিয়ে আমাকে মার।
এটা বলে গুন্ডাটার নাক বরাবর ঘুষি মারতে যাবে, সাব্বিরের থামার নামই নেই। বাকি গুন্ডারা ওকে থামানোর জন্য ধরতে গেলেও তাদেরও পেটানো শুরু করে। এখানে মারামারি করছে সাব্বির, আর সাকিব, নিলয় আর রাজ যেন মুভি দেখতে এসেছে। ওকে কেউ বল আমাদেরও একটু সুযোগ দিতে, আমাদেরও একটু হিরো হওয়ার সুযোগ দে। তখনই একজন সাব্বিরকে একটা ঘুষি মারে, সাব্বিরের ঠোঁট সামান্য কেটে যায়। সাকিব অমনি ছুটে আসে। কিরে তুই কি করলি? আমি কি করলাম? তুই আমার বন্ধুর গায়ে হাত দিছিস, আর তার হাত আজকে ভেঙেই দিব। এটা বলেই তাকে মারতে থাকে সাকিব। মারামারি যখন শেষ পর্যায়ে তখন গুন্ডাদের মধ্যে একটা কাকে যেন ফোন দেয়। অমনি ভেতর থেকে কয়েকটা গুন্ডা হাতে ভারী অস্ত্রসহ নেমে আসে এবং ওদের দিকে বন্দুক তাক করে ধরে। সাব্বির আর সাকিব সহ বাকিরা হাত উঁচু করে নেয়। ওদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে একটা চেয়ারে একটা মহিলা বসে আছে, উল্টো দিকে ঘুরে। চুল দেখে বোঝা যাচ্ছে মহিলা, আর তার পাশে দুটা মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। সাব্বির বুঝতে পারে এদের মধ্যে কেউ পরি আর আরেকজন শাহিদের মেয়ে। কে তোমরা? এখানে কেন এসেছো মরতে? কি হলো, কথা বলছো না কেন? কারণ ছাড়া তো আসিনি, কারণ আছে বলেই তো এসেছি। কি কারণ? আপনার মেয়ের জামাই হতে আসছি। ওই ছেলে তোকে এক্ষুনি গুলি করে মারবো। তুই জানিস না আমরা মেয়ে নাই? তো এরা কারা? এদের আমি কিডন্যাপ করে এনেছি। সাব্বির কনফার্ম হয়ে গেছে যে এই মহিলাই হিয়া, তাই কানের কাছে ব্লুটুথটি অন করে নেয়। তো বলেন এখন কি করবেন? আপনার মেয়ের বিয়ে দেবেন আমার সাথে? এই ছেলে কে রে তুই? তোর জম। কি ওকে এখানেই মেরে পুঁতে দে। গুন্ডারা সাব্বিরের কাছে আসতে থাকে। গায়ে হাত তো লাগা, দম থাকলে। এটা বলেই একেবারে 4 তলার সাইড ঘেঁষে দাঁড়ায়। কয়েকজন সাব্বিরকে মারতে আসলে ধূপ করে কারো মাটিতে পড়ার আওয়াজ হয়। সবাই দেখে যারা মারতে এসেছিল সবাই মাটিতে পড়ে আছে গুলি খেয়ে। সবাই সাব্বিরের দিকে তাকায়। সাব্বির ইশারায় জানায় যে সে কিছুই করেনি। এবার আরও কয়েকজন যায়, তাদেরও সেম অবস্থা। এবার সবাই ভয় পেতে শুরু করে। সাকিব, নিলয়, রাজও অবাক হয়ে তাকিয়ে আছে। এখন আর মাত্র কয়েকজন আছে। সাব্বির প্যান্টের ভাঁজে থাকা পিস্তলটি বের করে কয়েকটা গুলি চালায়। ব্যাস সবাই শেষ, এখন কেবল হিয়া আছে। সাব্বির হিয়ার কাছে যেতেই হিয়া দূরে সরে যায়, কিছুটা ভয়ে কিছুটা আতঙ্কে। তোকে পরে দেখছি। এটা বলে সাব্বির মেয়ে দুটোর বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দিতে সাব্বির দেখতে পায় পরি পিছিটা অনেক বড় হয়ে গেছে। ও ঠোঁটের নিচে বড় তিলটা দেখলেই ওকে সহজেই চেনা যায়। কে আপনি? বলুন তো যে আমাদের এভাবে বাঁচালেন। ওয়েট। এটা বলে হিয়ার দিকে এগোতে থাকলে হিয়া একটা পিস্তল বের করে গুলি চালায়। সাব্বিরের সরে যায়। গুলিটা সাকিবের লাগে, হাত ছুঁয়ে কোনো রকমে বের হয়ে গেছে। গুলিটা পরীর লাগতো, কিন্তু সাকিব বাঁচিয়ে নেয় পরীকে। রাজ আরো বল মাথা ঠান্ডা রাখতে, দেখ মাথা ঠান্ডা করার ফল। এটা বলেই হিয়ার 2 পায়ে 2টা গুলি করে। হিয়া চেঁচাতে থাকে। খুব জানার শখ হয়েছে না আমি কে, তাই না? তাহলে শোন, আমি সেই ছেলে যাকে তোর জন্য এত বছর আপনজনদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। আমি সেই ছেলে যে এতগুলো বছর নিজের বাবা মায়ের স্নেহ ছাড়া বেঁচে আছি। হ্যাঁ, আমি সাইদুল হোসেনের একমাত্র ছেলে সাব্বির হোসেন। হিয়া কথাগুলো শুনে চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। সাব্বির একের পর এক গুলি চালাতে থাকে হিয়ার শরীরে। মাটিতে বসে পড়ে সাব্বির। পেছনে কারো হাতের স্পর্শ পায়, তাকিয়ে দেখে পরি কাছে। আরে কাঁদছিস কেন পাগলি? পরি সাব্বিরকে জড়িয়ে ধরে। এতগুলো বছর কই ছিলি? আমি তো জানতাম তুই মারা গেছিস। জানিস কত কেঁদেছিলাম সেদিন। আরে পাগলি, আমি চলে এসেছি না, আর কোথাও যাব না। তাই যেন হয়, কিন্তু তুই এতদিন কই ছিলি আর কিভাবে ছিলি? জানতে পারবি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। কি কথা? এই যে মেয়ে, তুমি ওদিকে আসো। শাহিদের মেয়ের উদ্দেশ্য করে বলল। মেয়েটি এগিয়ে আসে। নাম কি? সাফা। ওকে সাফা আর পড়ি। শোনো, তোমরা কেউ আব্বু আর আম্মুকে বলবা না যে আমি বেঁচে আছি। শাহেদ আঙ্কেল জানে, তাই তার কথা বললাম না। কেন ভাইয়া? বলছি যখন বলবি না। ঠিক আছে। আরে শালা, তোর ফ্যামিলি ড্রামা বন্ধ কর, আমার হাতের একটা ব্যবস্থা কর। ওহ সরি, আপনার ব্যাপারে একদমই ভুলে গিয়েছিলাম। এটা বলেই সাকিবের কাছে যায়, গিয়ে ওড়না ছিঁড়ে সাকিবের হাত বেঁধে দেয়। আহ শালা চাচাস কেন? তুই তো তাড়াতাড়ি মরবি না। তোকে মরতে হলে আগে আমাকে টপকে যেতে হবে।
সবাই গিয়ে গাড়িতে বসে। সাব্বির স্নাইপারদের পেমেন্ট করে দেয়, দিয়ে চলে আসে। এই যে মেয়ে, এইখানে দাঁড়িয়ে থাকবেন। আরে না, ও আমি আসলে হয়েছে আর বলতে হবে না, গাড়িতে গিয়ে বসুন। সাব্বির গাড়ি চালিয়ে নীলা যেই বাড়িতে আছে সেখানে নিয়ে আসে ওদের দুজনকে, আর সাকিবকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সকালে বাড়িতে পাঠিয়ে দেবে, আর সাব্বিরকে রেস্ট নিতে হবে। সকালে অফিস আছে, আর অফিসের চ্যাপ্টার এখনও বাকি আছে, কারণ হিয়ার ছেলে এখনও বেঁচে আছে। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই পড়িও সাফা নীলাকে দেখেনি। সাব্বির সকালে উঠে ঘুম থেকে উঠে ছাদে চলে যায়। নীলা রাতে সাব্বিরকে রুমে দেখেছিল, কিন্তু সকালে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে ঘুম থেকে উঠে পড়ে, ছাদে চলে যায়। এই যে মিস্টার, কি করছেন? এই তো সকালের হাওয়া ও রোদ গায়ে মাখছি। এই নাও কফি। তুমি কফিটা অস্থির বানাও। ধন্যবাদ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই বাড়িতেই আছে। কোথায়? দেখতে পাবে তো, এখন যাও, আরো দুজন মানুষের জন্য নাস্তা বানাও। কেউ আসবে নাকি? তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। যাও এখান থেকে, যেটা বলছি সেটা করো, সময় হলে ঠিকই বুঝতে পারবে। নীলা নাস্তা বানাতেই চলে যায়। আসলে বাড়িতে কাজের লোক আছে, কিন্তু সাব্বির নীলার হাতের রান্নাই খায়, তাই আর কি। নীলা নাস্তা বানাচ্ছে রান্নাঘরে, আর সাব্বির পরি আর সাফাকে উঠাচ্ছে। এই ওঠ। মা, আর একটু ঘুমাই না। আমি তোর মা না, তোর ভাই সাব্বির। ওঠ। ও ভাইয়া তুই? তোর সাথের বান্দরটাকেও জাগা। আচ্ছা। সাব্বির রুমে চলে আসে। সাকিব আর নিলয় হাসপাতাল থেকে চলে এসেছে। সাব্বির অফিস লুকে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে, আর এইদিকে নীলা টেবিল সাজিয়ে ফেলেছে। সাব্বির একটা চেয়ার টেনে বসে পড়ে। তখনই কলিং বেলের আওয়াজ পাওয়া যায়। নীলা গিয়ে দরজা খুলে দেয়। সাকিব আর নিলয় চলে এসেছে। আরে তোরা চলে এসেছিস, আয় বস, নাস্তা কর। সাকিব ভাই, তোমার হাতে ব্যান্ডেজ কেন? আরে তেমন কিছু না ভাবি, একটু আঘাত পেয়েছিলাম তাই আর কি। একটু দেখে শুনে চলাফেরা করলেও তো পারো। আরে ভাবি, দরজার সামনে দাঁড় করিয়ে রাখবা না ভেতরেও আসতে দিবা? ও হ্যাঁ, আসো। তাড়াতাড়ি বস, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমাকে কেউ ডাক পর্যন্ত দিল না। কেন, আমি না ডাক দিলাম? সাফা কই? এই তো এসে পড়েছে। খেতে বস। নীল। এই মেয়ে দুটো কে? ভাইয়া, এই মেয়েটা কে? সাব্বির তাকিয়ে দেখে নীলা আর পরি দুজনে সাব্বিরের দিকে তাকিয়ে আছে, যেন নজর দিয়ে ঘায়াল করবে এমন অবস্থা। আরে নীলা, ও আমার ছোট বোন পরি, আর পরি ও তোর ভাবি। কি? হ্যাঁ। সরি পরি। আরে ইটস ওকে ভাবি। তুই বলিস নাই কেন যে তুই বিয়ে করেছিস? এই তো বললাম। আরে ভাই বাদ দে তো, ক্ষুধা লাগছে, খেতে দে। খা খা, তোকে খেতে মানা করছে কে? সাব্বিরের খাওয়া শেষ, আর ওইদিকে পরীকে আর সাফাকে নীলা বেড়ে বেড়ে খাইয়ে দিচ্ছে। আহ কি দৃশ্য। সাকিব, আমি অফিসে যাচ্ছি, পরি আর সাফার খেয়াল রাখিস। ওকে। সাব্বির অফিসে চলে যায়। অফিসে গিয়ে দেখে যে সবাই কাজ বাদ দিয়ে বসে আছে। সাব্বির তার এক কলিগকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, বসে আছো কেন? সবাই কাজ কাম ফেলে? সবাই নিশ্চুপ। কি হয়েছে? একজন অফিসে সিসি স্যারের সাথে যাদের শত্রুতা ছিল তারা এসেছিল। তো আসলে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে সেগুলো কালকে ডেলিভারি দিতে হবে, কিন্তু ওরা আমাদের গোডাউনে তালা মেরে দিয়েছে। নাম কি ওই গুন্ডা? মাইকেল রাফাত। সাব্বিরের কাজ করার মুডটাই নষ্ট হয়ে গেছে। এমনি হওয়ার কথা ছিল, বলছিলাম না ওরা যা বলবে তো মেনে নিতে, কিন্তু আমাদের শিওর ঘাড়ের রক সবগুলোই বাঁকা। ছেলেকে হারিয়েছে, মেয়েকে কিডন্যাপ হতে দেখেছে, এখন বাকি আছে নিজেও গুলি খেয়ে হাসপাতালে পড়ে আছে, সেও হয়তো বা বাঁচবে না। সাব্বির রাগে ফেটে পড়ছে, চোখ জোড়া লাল হয়ে গেছে, হাতের রগগুলো সব ফুলে গেছে। কিন্তু না, সাব্বির এখানে কিছু বলবে না। সাব্বির শুধু ওই লোকগুলোকে চিনে রাখে। চুপ, একদম চুপ। শরম করে না? যাদেরটা খেয়ে পড়ে বেঁচে আসিস তাদের থালায় ছিদ্র করতে? হ্যাঁ, আরে কতদিন ধরে এই অফিসে কাজ করছিস? শাহিদুল হোসেন তোদের মতো অমানুষদের জন্য ভেবে কি করবে, যারা নুন খেয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করে না? তুই একটা অফিসের লোকদের নিয়ে ভাবছিস? এরকম আরও কয়েকশো অফিস আছে শাহিদুল হোসেনের, সবার কথা ভাবে সে।
অন্যের সম্পদ আরেকজনকে দিয়ে দিতে বলা অনেক সহজ, না পারলে 2 টাকা কামাই করে গিয়ে তোর বাপদের দিয়ে আসিস। ওই লোকটি আর তার সঙ্গীরা খেপে গেছে। আরে কে রে তুই? তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কোনো হিসাব আছে? তোরে এই মুহূর্তে বরখাস্ত করলাম। হ্যাঁ শালি আমায়, তুই কি আমাকে বরখাস্ত কর? তুই জানিস আমি কি? না থাক, তোর জানার দরকার নেই। কালকেই না হয় দেখিস আমি কি। আর ব্যাগপত্র সব গুছিয়ে নে, আজকেই তোদের শেষ দিন। সব কটাকে চিনে নিলাম। সাব্বির কালকে যা করার একেবারে করবে, হয় এসপার না হয় ওসপার, যা হয় দেখা যাবে। অফিস থেকে চলে আসে বাসায়, কাউকে দেখতে পায় না। ফোন দিলে ফোন বন্ধ। রক্সি? ইয়েস বস। নীলা, সাকিব, নিলয়, পড়ি, এরা সবাই কোথায়? আমার অ্যানালাইসিস বলছে এরা এখন শপিং মলে আছে। ও আচ্ছা, ওদের উপর নজর রাখো। কিছু অস্বাভাবিক ঘটলে আমাকে জানিও। ওকে বস। সাব্বির ঘুমিয়ে পড়ে। একটু পরে নীলার ডাকে ঘুম ভাঙে। এই চলে আসলা যে আজ, কি হয়েছে? না পড়ি, ওরা সবাই আসছে। আসছে, ওরা গল্প করতেছে। আচ্ছা। সাব্বির নিচে চলে আসে। সাকিব। বল। তুই একটু বাদে সাফার পরীকে বাড়িতে দিয়ে আসিস। কেন, তুই যাবি না? না, তুই না পারলে নীলকে পাঠিয়ে দিস। আচ্ছা, আমি দিয়ে আসবো। আচ্ছা। সাব্বিরের এখন কিছু কাজ আছে যেগুলো সেরে নিতে হবে। সাব্বির বেরিয়ে যায় বাসা থেকে। কাল সবাইকে জবাব দিতে হবে। কালই মাইকেল রাদাফের জীবনের ইতি টানবে সাব্বির। প্রয়োজনীয় সব ব্যবস্থা করে সাব্বির চলে আসে বাড়িতে। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এতক্ষণ কোথায় ছিলে? কিছু কাজ ছিল আমার, তাই একটু লেট হয়ে গেল। তাহলে সব ব্যবস্থা করা হয়ে গেছে? কিসের? কালকের জন্য। খাবার খেয়েছো? মানে ডিনার করেছো? না, তোমাকে ছাড়া আবার কবে খাই? ওলে আমার পাখিটা, চলো একসাথে খাবো। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। সাকিব আর নিলয় কোথায়? ওদের দেখছি না যে। ওরা একটু আগে এসেছে, বললো যে খেয়ে এসেছে। ও আচ্ছা। সাব্বির হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। খেয়ে দিয়ে রুমে চলে যায়। আজকে একটা জিনিস নোটিস করেছি। কি? সাকিব আর পরি ও নিলয় আর সাফার মধ্যে কিছু একটা চলছে। ও মা, তাই নাকি? কিন্তু শালারা আমাকে এখনো কিছুই বলেনি। কেন? বন্ধুত্ব নষ্ট হবে এটা ভেবে হয়তো। আমাকে দেখে কি তোমার বাংলা সিনেমার ভিলেনদের মতো লাগে? নেস্টের জলসার জি বাংলার কুটনা শ্বশুর আর দজ্জাল ভাইয়ের মতো মনে হয়? না, এগুলোর মধ্যে একটাও না, কিন্তু তোমাকে কিছুটা গুন্ডা গুন্ডা লাগে। কি? তাহলে একটু গুন্ডামি করে আজ তোমাকে কে বাঁচাবে? যা শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। দেই তো, দরকার মন দিয়ে কি মন পড়া নাটক বানাবো নাকি? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আজ কেউ আসবে না তোমাকে বাঁচাতে সুন্দরী। নীল, বাঁচাও আমাকে, বাঁচাও। এই তো চলে এসেছি। কোথায় গুন্ডাটা? নীলা আর সাব্বির হো হো করে হাসতে থাকে। তোমাকে স্টার জলসায় চান্স করে দিব। আচ্ছা দিও, কিন্তু সাকিব আর নিলয়ের সাথে কথা বলতে হবে পরি ও সাফার ব্যাপার নিয়ে। ওকে, কালকে বলবো। চলো একটু হয়ে যাক। তারপর ইতিহাস। সকালে হোসেন গ্রুপের সামনে সাইদুল হোসেন আর শাহেদ আহমেদ সহ সবাই উপস্থিত। রাদাফ, তোমার সমস্যা কি? তুমি গোডাউনে তালা ঝুলিয়েছো কেন? সাইদুল হোসেন, তোমাকে আগেই বলেছি যে তোমার কোম্পানিটা আমার নামে লিখে দিতে, কিন্তু তুমি দিচ্ছ না। স্বপ্ন দেখা বাদ দাও। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখা বাদ দাও। তুমি কোনোদিন এই কোম্পানির মালিকানা পাবে না। আগে তো কেবল এই কোম্পানির মালিকানা চেয়েছি, এখন তোমাকে হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকানা দিতে হবে। মামার বাড়ির আবদার নাকি? না, শ্বশুরবাড়ির আবদার। মানে তোমাকে বিয়ে করে শ্বশুরবাড়ির আবদার হিসাবে সব নিয়ে নেবে। পরি ঠাস ঠাস করে রাদাপের গালে থাপ্পড় পাড়ে। স্বপ্ন দেখ। তুই কি আমাকে মারলি? আজ তো তোকে মেরেই ফেলবো, সাথে তোর মাকে আর তোর বাবাকে। এটা বলে সাব্বিরের বাবার হুইল চেয়ার ধরে একটা ধাক্কা দেয়। শাহেদ ধরে দেয়। গোডাউনে আগুন লাগা আর সবকটাকে বেঁধে ফেল। একটু অপেক্ষা কর, তোর বাপ আসছে। আমার বাপ? সে তো কবেই ওপরে চলে গেছে। তাহলে ওটাকে? গেট দিয়ে কয়েকটা গাড়ি ঢুকলো, সব কয়টা মার্সিডিজ। সবাই তাকিয়ে আছে কে আসলো এটা দেখার জন্য। গাড়িগুলো 3টা সিরিয়ালে দাঁড়ালো। পেছনের গাড়ি থেকে 5 জন গার্ড বের হলো।
সবার হাতে রাইফেল, তাদের সবার পরনে কালো স্যুট আর কালো প্যান্ট আর কালো শার্ট, কালো সানগ্লাস। তাদের মধ্যে 4 জন সামনে এসে দাঁড়ালো আর একজন গাড়ির দরজা খুলে দিল। মাঝখানের গাড়িটা থেকেও 5 জন বের হলো, তাদেরও সেম লুক আর রাইফেল হাতে। তারাও গাড়িগুলোর সামনে এসে দাঁড়ালো। 8 জন এমনভাবে দাঁড়ালো যেন মাঝখানে একজন দাঁড়াতে পারে। গাড়ির কাছে এখন একজন দাঁড়িয়ে আছে, আরেকজন গাড়ির ডিকির থেকে একটা ফোল্ডেবল চেয়ার বের করে এনে সামনে রাখলো। সবাই অনেক উৎসুক হয়ে আছে গাড়ির ভেতরে কে আছে সেটা দেখার জন্য। সবাই ভাবছে এত ফুল তার স্টাইল, এমনভাবে কে আসতে পারে। গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডটা গাড়ির দরজা খুলে একটা ছাতা ধরলো। গাড়ি থেকে একটি পা বেরিয়ে আসলো। হ্যাঁ, এটা সবার প্রিয় হ্যাকার কিং নির্জন মানে সাব্বির হোসেন। নীল ট্রাকসিডো পরনে, তার নিচে সাদা শার্ট, নীল চামড়ার লোফার আর লাল সানগ্লাস, চুলগুলো হাইলাইট করা। ওপাশ থেকে সাব্বিরের সাথে ম্যাচিং করে স্যুট ও অফিস প্যান্ট ও হাই হিল পরার নীলা বেরিয়ে আসে, চোখে নীল সানগ্লাস। তার পেছন থেকে সাকিব ও নিলয়। সাকিবের পরনেও স্টাইলিশ হোয়াইট ট্রাকসিডো আর নিলয়ের পরনে ইয়েলো ট্রাকসিডো। ওদের দিকে তাকিয়ে আছে অফিসের হাজার হাজার স্টাফ ও লেবাররা, সাথে মাইকেল, রাদাফো, সেই সাথে সাব্বিরের বাবা সহ ফুল ফ্যামিলি। জিও ভাইয়া, জিও ভাবি, কি বাত হে। একেবারে সব কয়টা যেন এক একটা সুপারস্টার। সাব্বির চেয়ারে এসে বসে, নীলা সাব্বিরের পাশে দাঁড়ায় আর সাকিব আর নিলয় গাড়ির সাথে হেলান দিয়ে স্টাইলিশ ভাব নিয়ে দাঁড়ায়। কিরে, এখানে কি টিকটক করতে আসছিস? তোর কি মনে হয়? হ্যাঁ, তোরা বোধহয় অপু ভাইয়ের ফ্যান। আমি টিকটক দেখি না। তো কেন এসছিস? দেখতে চাস কেন এসেছি? আমাকে দেখে কেন এসেছিস তুই? গার্ডস, ওদের একটু ট্রেলার দেখাও তো। গার্ডসরা গুলি চালাতে থাকে, রাদাব গুলি থেকে বাঁচতে লাফাতে থাকে। স্টপ। গার্ডসরা থেমে যায়। দেখেছিস কেন এসেছি? এই ক্ষমতা কি এই গার্ড সাহেবের মধ্যে সীমাবদ্ধ? মানে? এত স্টাইল দেখাচ্ছিস, চেহারা তো মাশাআল্লাহ, কিন্তু শরীরে শক্তি আছে কি? আয় দেখে নে। সাব্বির 2 হাত উঁচু করে নীলার ট্রাকসিডো খুলে নেয়। কমব্যাট ব্যাটেল হয়ে যাক। অ্যাজ ইউ উইশ। সাব্বির গিয়ে রাদাফকে একটি লাথি মারে। রাদাফ জায়গায় দাঁড়িয়ে থাকে। সাব্বির বিস্ময় ভরা চোখে রাদাফের দিকে তাকায়। রাদাফ সাব্বিরকে একটা লাথি মারে। সাব্বির সিটকে দূরে সরে যায়। শিট। রাদাফ ওর শার্টটা টান দিয়ে খুলে ফেলে। রাদাফের দানবের মতো বডি বেরিয়ে আসে। রাদাফের বডি আর সাব্বিরের বডি এক না। সাব্বিরকে তুলে একের পর এক ঘুষি মারতে থাকে। রাদাফের ঘুষি খেয়ে ঠোঁট কেটে গেছে সাব্বিরের। আমি আসবো। আমার লড়াই আমাকে লড়তে দে। সাকিব মুস্কি হাসে। সাব্বির রাদাফের মুখে একটা ঘুষি মারে। রাদাফের ঠোঁট কেটে যায়। সমান সমান। রাদাফ জেদের বসে সাব্বিরকে কয়েকটা ঘুষি মারে। সাব্বির কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। সাব্বির নিজের শার্ট খুলে নেয়। তো শরীর দেখতেই ভালো দেখায়, শোকেজে সাজিয়ে রাখ। দেখা যাক কার শরীরে কোথায় সাজিয়ে রাখা হয়। সাব্বির অনেকক্ষণ ঠিকঠাকভাবে লড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ রাদাফ সাব্বিরের চোখে কি যেন ছিটিয়ে দেয়। সাব্বির চোখে কিছু দেখতে পাচ্ছে না। রাদাফ এই সুযোগে সাব্বিরকে পেছন থেকে মারতে থাকে। সাব্বির কিছু দেখতে না পাওয়ায় কিছু করতে পারছে না। শালা তুই তো ধোঁকাবাজ। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা ও যুদ্ধের ক্ষেত্রে সব কিছু জায়েজ। তাহলে তোকে আমার ক্ষমতা দেখাইতেই হবে। দেখো, আমি তাকে আমার ক্ষমতা দেখাই। রাদাফ ওর গার্ডসদের ইশারা করে সবাইকে ঘিরে ধরতে এবং সাব্বিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে, যাতে সাব্বিরের গার্ডসরা কিছু না করতে পারে। শালা সব সময় সবার সাথে ভালো মানুষই দেখাতে হয় না। ওকে তো আমি, ওর জন্য আমি একাই 100। বাহ, কি বন্ধুত্ব! আমার কোনো বন্ধু নাই। এটা বলে মন খারাপ করে রাদাফ, আবার হো হো করে হেসে ওঠে। কারণ সবাই আমার শত্রু। শালা তার সিরা। সবাই এটাই বলে। বলতো তোর শেষ ইচ্ছা কি? যা চাইবো তাই দিবি? চেয়ে দেখ। তোর ফোনটা দে। এইটুকু? যা শালা নে। আমি হলো তো সব কিছু চাইতাম, লিস্ট করা লাগবে। সাব্বির ফোন হাতে নিয়ে কি যেন টাইপ করে। নে। হয়েছে তোর শেষ ইচ্ছা কমপ্লিট? নীল, ডোন্ট ওয়ারি। এটা আমাদের ছেলের 26। আমি জানতাম আমার ছেলের কিছু হতেই পারে না। গার্ডস ফায়ার, হ্যান্ডস উইল সে। সাকিব আর নিলয় ছোটাছুটি করছে সাব্বিরকে বাঁচানোর জন্য। শালা ছাড় আমাকে, দেখ তোর কি অবস্থা করি।
তোর থেকে তো হিজড়াও ভালো। গাইজ ফায়ার করো। এমন সময় গার্ডসের সবাই ফোনে একটা করে মেসেজ আসে। সবাই পিস্তল নামিয়ে নেয়। সরি, আমরা ফায়ার করতে পারবো না। কেন? আমাদের ফ্যামিলি এখন সাব্বিরের জিম্মাই। কিভাবে? আমরা জানি না, আমাদের কাছে আমাদের ফ্যামিলি বড় টাকা নয়। এটা বলে সবাই চলে যায়। কি হলো এটা? ব্রেন গেমস। তুই শক্তি খাটালি আর আমি ব্রেন খাটালাম। একটা কথা সবসময় মনে রাখিস, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ব্রেন। শালা তুই একটা শিয়ানা মাল। গার্ডস টেক পজিশন। সাবাস শালা। আমার ছেলে তোমাকেও ছাড়িয়ে গেছে। দেখতে হবে না ছেলেটা কার। বাপকে বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। ভাইয়াই তো কালকে আমাকে বাঁচিয়েছে ওই ডাইনির কাছ থেকে। বাহ ভাই বাহ, তোর আমে দুধে ক্ষীরে বানা, আমি আটি হয়ে গড়াগড়ি খাই, তাই না? আর তুই তাহলে আমাকে মারিয়েছিস? হ্যাঁ, তোর মাকে মেরেছি। তোর মতো অমানুষদের জন্মদাতা পিতাকেও হাতের কাছে পেলে গুলি দিয়ে সালাম জানাতাম। শালা বাস্টার্ড। সাব্বির দাঁড়িয়ে বলে। গার্ডস ওর মুখ সেলাই করে দাও। গার্ডরা রাদাপের পায়ে কয়েকটা গুলি করে। ও মাটিতে শুয়ে পড়ে। তুই আমার সব প্ল্যান ভেস্তে দিলি। ও সব কটা লোককে বেঁধে ফেলো গার্ডস। গার্ডসরা সব কটাকে বেঁধে মাটিতে শুইয়ে দেয়। সাব্বির গার্ডকে ইশারা করে একটা পিস্তল দিতে। গার্ড একটা পিস্তল সাব্বিরের দিকে এগিয়ে দেয়। সাব্বির পিস্তল হাতে নিয়ে রাদাফের মাথায় ঠেকায়। কিরে কি কি জানি করবি? দম থাকলে কর। তোকে তো আমি কি যে করবো। নে কর না, তোর সামনেই তো আসি। এ শালা এত সহজে হার মানবে না, ওকে একটু ট্রিটমেন্ট দিতে হবে। এটা বলেই রাদাফের হাত মাটির সাথে জুতো দিয়ে চেপে দেয়। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাব। আমি তোকে শেষ ইচ্ছা চাইতে দিয়েছিলাম, আমাকেও চাইতে দে। বল কি চাস? আমাকে ছেড়ে দে, মারিস না। আচ্ছা দিলাম, দৌড় দে। 2 মিনিট সময় দিলাম, যদি দৌড়ে পালাতে পারিস তাহলে তোকে মারবো না। রাদাফ উঠে দাঁড়ায়। দৌড় দিতে নিয়েও দৌড় দেয় না। পায়ের জুতার ভাঁজে রাখা পিস্তল বের করতে নিলে নিলয় হেডশেট দেয় রাদাফকে। এই সাদের একটাই দোষ, ভালো হওয়ার সুযোগ পেয়েও ভালো হতে চায় না। এটা সুযোগ পেলেই ক্ষতি করতে চায়। মেরে দিলি? আর কি করতাম? কাজের কাজ করছিস। এ নাহলে আমার দোস্ত। ভাবছিলাম সম্বন্ধে বানাবি। মানে আর কি, আমি তোর বোন পরীকে পছন্দ করি। শালা আমারটা ভুলে গেলি আমি সাফাকে পছন্দ করি। আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাদের মেয়ে তাদের পারমিশনও তো নিতে হবে। ও হ্যাঁ। ওরা দুজন ওদের শ্বশুরদের সামনে দাঁড়ায়। কিছু বলবে তোমরা? আমিও বুঝতে পারছি না ওরা কি বলবে। মানে আঙ্কেল আসলে পানি পানি। পরি আর সাফা পানির বোতল এগিয়ে দেয় সাকিব আর নিলয়ের দিকে। এই নাও পানি, আর খেয়ে ঝটপট বলে ফেলো কি বলবে। আসলে আঙ্কেল আমি পরীকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। নিলয় সাফার বাবাকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করে আপনার বাড়ির জামাই হতে চাই। সাকিব এবং নিলয় তাকিয়ে আছে দুজনের উত্তরের আশায়। দুজনের মুখ গম্ভীর হয়ে আছে। সাব্বির ইশারায় জিজ্ঞেস করছে কি হলো, কি বলছে। সাকিব আর নিলয় নাসূচক উত্তর জানায়। মুখের অবস্থা দেখার মতো মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। সাব্বিরের বাবা ও শাহেদ হো হো করে হাসতে থাকে। সাকিব আর নিলয় বাচ্চাদের মতো বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে। দোস্ত আমি একই আমার জামাই বানাবো। হ্যাঁ আমিও একই আমার জামাই বানাবো। দেখ ছেলেটা অনেক কিউট। এটা বলে সাকিবের গাল টানে। সাকিব আর নিলয়ের চেহারায় হাসির রেখা ফুটে ওঠে, যেন ছোট্ট বাচ্চাদের নতুন খেলনা কিনে দেওয়া হয়েছে। বাবা আমিও বিয়ে করব, আমার জন্য পাত্রী দেখো। হ্যাঁ নিশ্চয়ই। নীলা সাব্বিরের কান টেনে বলে, তাহলে আমার কি হবে? মা তোমাকে তো চিনলাম না। আসসালামু আলাইকুম। এটা বলে শ্বশুর শাশুড়িকে সালাম করে নেয়। আমি আপনার একমাত্র পুত্রবধূ। সাব্বিরের বাবা ইশারায় সাব্বিরকে জিজ্ঞেস করে। সাব্বির বাচ্চাদের মতো কান ডলতে ডলতে হ্যাঁ বলে। আমার বৌমা তো দেখতে খুব মিষ্টি। খালি মিষ্টি না, স্পাইসিও। নীল, তাহলে আমি ঘুরে আসি আমার হবু বউকে নিয়ে। আমিও যাই। ওরা দুজন পরি ও সাফাকে নিয়ে দুইটা মার্সিডিজ নিয়ে চলে যায়। গার্ডস কল দ্য পুলিশ অ্যান্ড টেক অল মেজার্স। তাহলে তো বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়। বাবা আমি যে শুনেছিলাম তুই মারা গেছিস,
সাব্বির সবটা খুলে বলে। অনেক বছর আগে সাব্বিরদের সম্পত্তির জন্য হিয়া সাব্বিরকে নিজের পথ থেকে সরানোর জন্য সাব্বিরকে গুলি করে মারার চেষ্টা করে, কিন্তু ওরা সাব্বিরকে গুলি করে মেরে ফেলার পরে সাব্বিরকে তারা একটা নির্জন রাস্তায় ফেলে আসে। তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায়। গাড়ি থেকে নামে সুমা চৌধুরী এবং জিসান চৌধুরী। তারা সাব্বিরকে হাসপাতালে নিয়ে যায়। কয়েক সপ্তাহ রেস্ট নেয়ার পরে সাব্বির চলে যেতে চাইলে সুমা চৌধুরী এবং জিসান চৌধুরী আটকে নেয়। সাব্বিরকে কে বা কারা মারতে চায় সেটা তারা জিজ্ঞেস করে। এরপরে সাব্বির সব খুলে বলে। তখন তারা সাব্বিরকে বলে তাদের সাথে থাকার জন্য, আর ওনাদের কাছে থেকেই হিয়াদের সাথে থেকে প্রতিশোধ নিতে বলে। তখন সাব্বির অনেকক্ষণ ভেবে চিনতে তাদের সাথে থেকে যায় আর নিজের পরিচয় গোপন রেখে এত বছর হিয়ার কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেবে সেটা প্ল্যান করে আর নিজের নাম রাখে নীল। সুমা চৌধুরী আর জিসান চৌধুরী যেহেতু কোনো সন্তান ছিল না, তাই তারা সাব্বিরকে নিজের সন্তানের মতো দেখত আর সাব্বিরও তাদের নিজের মা বাবা ভাবত। তারপর আস্তে আস্তে সাব্বির তাদের কাছ থেকে নিজের লেখাপড়া চালিয়ে যেত আর বিভিন্ন ধরনের কম্পিউটার ট্রেনিং করতে করতে কম্পিউটারে অনেক দক্ষ হয়ে যায়। হ্যাকিং করাও আস্তে আস্তে শিখে যায়। এভাবে দিন যত যাচ্ছে সাব্বির তত বেশি হ্যাকিংয়ে দক্ষ হয়ে যায় আর হয়ে যায় সাইবার জগতে সবচেয়ে বড় হ্যাকার কিং। তারপরে তো সব জানে। তুই তাহলে হ্যাকার কিং বলতে পারো, কিন্তু তোমাদের কাছে তোমাদের ছেলে সাব্বিরের চেয়ে বেশি কিছু না। হায় বাবা, বুকে আয়। ছেলেকে পেয়ে মেয়েকে ভুলে গেলে? মা তুইও আয়। জানুয়ারি মাসের 10 তারিখে সাকিব ও নিলয় এর বিয়ের পরি ও সাফার সাথে আপনারা সবাই আসবেন। দাওয়াত রইল আর দোয়া করবেন যেন সবটা এভাবে হাসি খুশিই থাকে। আর মনে রাখবেন, আপনি যত বড়ই হন না কেন আপনার বাবা মায়ের কাছে চিরকাল ছোট্টই থাকবেন। আর কখনো নিজের মেধা বা সম্পদ নিয়ে অহংকার করবেন না। আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না, কেননা অহংকার কেবলমাত্র আল্লাহ তাআলাকেই মানায়। সমাপ্ত। জানি না গল্পটা কেমন লিখেছি বা কেমন হয়েছে, আপনাদের পছন্দ মতো দিতে পেরেছি কিনা, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পছন্দ মতো দেওয়ার। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।